এই কাজ বন্ধ করো। কে বলেছে সব করতে? তোমরা জানো না এই বাংলোটা সরকার নিয়ে নিয়েছে? আপনি তো এসব জানতেন, আপনি তো এসব দেখাশোনা করেন। হ্যাঁ স্যার, দেখাশোনা তো আমিই করি, কিন্তু ম্যাডাম তো কিছু বলেননি। ম্যাডাম সবকিছু জানেন। আজ অবধি উনি কোনো ট্যাক্স জমা দেননি। বাড়িটা 100 বছরের পুরনো। আজ থেকে এটা সরকারের আন্ডারে। এটা আবার কিসের ঘর? স্যার 1 মিনিট, আমি দেখছি। হয়তো এটা স্যার। এই ঘরটা তো ম্যাডামের প্রপিতামহ মিস্টার প্রতাপের স্টাডি রুম। গত 50 বছর ধরে বন্ধ, আর কেউ খোলেনি এটা। এমনটা কেন? ঘরের চাবিটা দিন তো। আসলে প্রতাপবাবু মারা যাওয়ার পর এই ঘরের চাবি কেউ পায়নি, আর কেউ খোলার চেষ্টাও করেনি। কিন্তু আপনি তো এই বাংলোর কেয়ারটেকার, আপনিও কি কখনো ঘরটা খোলেননি? আগে না। আর সেই রাতে যা হয়েছিল, তারপর তো কারোর এই ঘরের কাছে যাওয়ার সাহসই হয় না। কি হয়েছিল সেই রাতে? কি হয়েছিল? আসলে সেই রাতে আমি টর্চ নিয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলাম। খুব জোরে বৃষ্টি পড়ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। দেখলাম যে এই ঘরের বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওর চুল দিয়ে ওর মুখটা পুরোপুরি ঢাকা ছিল। ও আমার দিকে এগিয়ে আসছিল। ভয়ে চিৎকার করে উঠি। তখনই হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে, আর তারপর আমি ওই মেয়েটাকে আর দেখতে পাই না। ও মাই গড! তার মানে ওটা ওটা আত্মা ছিল? হ্যাঁ, উধাও হয়ে গেছিল তো আত্মাই হবে। খুব অদ্ভুত কাণ্ড ঘটে এই বাড়ির মধ্যে। সেজন্যই তো ম্যাডামও এই বাড়িতে আসা বন্ধ করে দিয়েছেন। কি বাজে কথা বলছেন? যখনই কোনো পুরনো বাড়ি বিক্রির কথা হয় কিংবা সরকার সেটাকে নিয়ে নেবার কথা বলে, হঠাৎ করে আত্মা উদয় হয়। এই শোনো স্যার, 100 ব্লেডটা নিয়ে এসো তো, আর তালাটাকে কাটো। আনছি স্যার। আমার কথা শুনুন স্যার, এই দরজাটা বন্ধই থাকতে দিন। না, আমি তো খুলেই ছাড়বো। স্যার, কাটো ওটাকে। দেখছো কি? তালাটা সাবধানে কাটবে, প্রমাণ হিসেবে কাজে লাগবে। আমিও দেখতে চাই ওখানে আত্মা আছে না অন্য কিছু। এত বছর ধরে আপনারা দরজাটা খোলেনও নি। দেখবেন আত্মাটা ভেতরে নাচানাচি করছে। আর একবার ভেবে দেখুন স্যার, হিতে বিপরীত না হয়ে যায়। আপনি চুপ করুন। হয়ে গেছে স্যার। খোলো। ধরুন, দরজাটা খোলো। স্যার আপনিই খুলুন, আমার খুব ভয় লাগে, আমি পারবো না। ধর বোকা কোথাকার। স্যার, শুনেছি সিআইডিতে একজন অফিসার আছে দয়া নামে, উনি সব দরজা ভাঙতে পারেন। ধ্যাৎ। আরে আপনার কি হলো? ফ্রেডি, একটা ফটো তুলে নাও, কারণ এটায় হাত লাগালে এটা ভেঙে পড়ে যেতে পারে। এটা তো মেয়েদের স্যান্ডেল। কঙ্কাল একটা মেয়ের, ক্রিসমাস ক্যাপ, ইমারা ব্র্যান্ডের পোশাক। কাজল, তুমি কখনো শুনেছো এই নামটা, ইমারা? ইমারা? হ্যাঁ স্যার, 2-3 বছর আগে এই ব্র্যান্ডটা চলতো, এখন আর দেখা যায় না, আউট অফ ফ্যাশন এটা। স্যার, এই দেখুন, লাশের এই আঙুলটা নকল। আচ্ছা চারুদেবী, আপনার কথা অনুযায়ী এই ঘরটা গত 50 বছর ধরে বন্ধ ছিল। আগে হ্যাঁ, ঘরটা তো আজই খোলা হলো, তালা কেটে। তাহলে কি ওই লাশটাও
50 বছর ধরে বন্ধ ছিল? আ, আ, লাশের ব্যাপারে আমি কিছুই জানি না। স্যার স্যার এই লাশের গায়ে ইমারা ব্র্যান্ডের পোশাক পরানো আছে স্যার। আর 50 বছর আগে ইমারা ব্র্যান্ডের নাম কেউ হয়তো শোনেইনি স্যার, তৈরি হতো না তখন স্যার। দেখো, শুনলেন আপনি? এটার এই মানেই দাঁড়ায় যে এই ঘরটা কেউ খুলেছিল, খুন করলো, লাশটাকে ভেতরে রাখলো, তারপর দরজায় তালা লাগিয়ে দিল। আগে না, ওটা আজ পর্যন্ত খোলা হয়নি, 50 বছরের মধ্যেও নয়। 50 বছর ধরে যদি এই ঘরটা না খোলা হয় তাহলে ওই লাশটা গেল কি করে ভিতরে? ঘরের ভিতরে ঢোকার না কোনো জানলা আছে না কোনো দরজা আছে, কি করে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। ওই ঘরটার তো চাবিও নেই কারোর কাছে। তাহলে তাহলে ওটা খুললোই বা কে? তাহলে বোধহয় এটা হয়েছিল চারু ম্যাডাম, যে হয়তো ওই লাশটার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। ও চাবি দিয়ে দরজাটা খুললো, ভিতরে গিয়ে শুয়ে পড়লো আর মরে গেল, আর কেউ সেটা জানতেই পারলো না। হ্যাঁ, চারুদেবী, চারুদেবী, আপনি ওনাদের বলছেন না কেন আত্মার কথাটা? হতে পারে আত্মাটাই হাড়গুলো ভিতরে রেখেছে। তাহলে তো আগে বলতে পারতেন না যে এখানে আত্মা আছে। স্যার আমি একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসছি। ফেডরিক, চুপচাপ ফটো তোলো। হ্যাঁ বলুন, এসব আত্মাটা কি? হ্যাঁ, কি এসব? না না স্যার, ওটা হয়তো আমার মনের ভুল ছিল। আমার মনে হয়েছিল আমি ওই ঘরের বাইরে কোনো মেয়েকে দেখেছি। কোথায়? ঘরের বাইরে? হ্যাঁ স্যার, অনেক রাত হয়ে গিয়েছিল, তার উপর ভূতের সিনেমাও দেখেছিলাম, তাই মনে হয়েছিল কাউকে দেখেছি। সত্যিও তো হতে পারে স্যার। ফেডরিক, তুমি এখনো দাঁড়িয়ে আছো? স্যার মানুষের সাথে লড়া সহজ স্যার, আত্মার সাথে না। ঘরের ভেতরে যাও। সরি স্যার। স্যার, হ্যাঁ সচিন, স্যার এই দেখুন, স্যার স্কেলেটনের পা থেকে এই জুতো পাওয়া গেছে, আর নিচে এই স্টিকারটা দেখুন। এটা তো কোনো পার্টি স্টিকার মনে হচ্ছে। সবুজ রঙের তাল গাছের ডিজাইন। কোথায় কোনো ক্রিসমাস পার্টিতে যায়নি তো? যেতে পারে অভিজিৎ, কিন্তু নির্জন বাংলোয় সে কি করছিল? এখানে কেন এসেছিল? স্যার এই একটা পিনও পেয়েছি কঙ্কালের পিছনে, তবে মনে হয় না এতে আঙুলের ছাপ আছে। দেখি। হ্যাঁ, কোনো আঙুলের ছাপ তো দেখা যাচ্ছে না। হয়তো সালুকে এই ব্যাপারে কিছু। বলো সালুকে। জানতে পারা গেছে বস, জানতে পারা গেছে। কি? ওই যে সাক্ষীটা তুমি পেয়েছিলে চারু, ও একদম ঠিক বলেছে। মানে ওই ঘরটা 50 বছর ধরে বন্ধ ছিল? একদম। আর এই যে তালাটা আর এর ওপর যে আয়রন অক্সাইড লেগে আছে, এটাকে আমি কার্বন রেটিং করে দেখেছি। আর বস, এই জং অবশ্যই 40-45 বছরের পুরনো। কিন্তু স্যার, একটা প্রবলেম আছে। কি বলছেন সারিকা ম্যাডাম? আপনি যে কথাটা বলছেন সেখানে প্রবলেম কি করে হতে পারে? না অভিজিৎ, আজ তো সত্যিই প্রবলেম হয়েছে। আচ্ছা, কি 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 প্রবলেম হয়েছে? এই যে কঙ্কালটা, এটা 50 বছরের পুরনো নয়। তাহলে? এই কঙ্কালটাকে টেস্ট করে জানা গেছে এর মৃত্যু প্রায় 2 বছর আগে হয়েছিল। 2 বছর আগে? আচ্ছা, এর মৃত্যু হয়েছিল কিভাবে? বিষের থেকে। এই দেখুন, এর মাথায় আমরা একটা ছোট্ট ছিদ্র পেয়েছি, আর তার আশপাশে নীল সবুজ দাগ। এই দাগ বিষের। তার মানে কেউ এর মাথাতে বিষ লাগিয়েছিল? হ্যাঁ, এই পেনটা দিয়ে। এটা ওখানেই ছিল তো যেখানে আপনারা এই কঙ্কালটা পেয়েছিলেন। কিন্তু পিনে বিষ? হ্যাঁ, খুনি যেই মুহূর্তে এই পেনটা ওর মাথায় ফুটিয়েছিল, এই বিষটা নার্ভাস সিস্টেমে ঢুকে যায় আর সঙ্গে সঙ্গে ও মারা যায়। এই মেয়েটা কে হতে পারে? সালুকে, তুমি কি এর খুলিতে এর মুখটা বানাতে পারবে, রিকনস্ট্রাক্ট করতে পারবে? না বস, এই মেয়েটির মুখ নতুন করে করা সম্ভব নয়। কেন? দেখো না, এই মেয়েটির মুখের হাড়গোড়গুলো খসে খসে পড়ছে। এই মেয়েটার বয়স কত হবে যখন মৃত্যু হয়েছিল? 30 বছর। 30 বছরের মহিলার হাতে নকল আঙুল? হ্যাঁ, আর এই নকল আঙুলটায় টাইটানিয়ামের রড লাগানো আছে।
টাইটেনিয়াম? আর স্যার, এই রডটাতে একটা নাম্বার লেখা রয়েছে, আর তার থেকে আমরা জানতে পারবো মেয়েটি কে ছিল। সেটা কি করে? এই নাম্বারটা থেকে আমরা এটা জানতে পারি যে এই আঙুলটা কোন হসপিটালে লাগানো হয়েছে, আর সেই হসপিটাল থেকে আমরা এই মেয়েটার নামও জানতে পারবো। আমি বুঝে বলছি। সোনালি, ইয়েস স্যার। এ দেখো বস, এই নাম্বার পড়ো। 07899012299। যদি এই তালাটা 50 বছর ধরে বন্ধ থাকে, তাহলে এই মেয়েটার খুন ওই বাড়িতে হলো কি করে? সেই তো, ওখান থেকে বাইরে বেরোবার আর অন্য কোনো রাস্তা ছিল না, না কোনো দ্বিতীয় দরজা, না কোনো জানালা, শুধু একটাই দরজা ছিল, আর তাতে তালা লাগানো ছিল, যেটা 50 বছরের পুরনো। সেটাই তো। ডক্টর সালুকে, আপনি কোথাও এই তালাটা নিয়ে কিছু ভুল করছেন না তো? কি বলতে চাইছো তুমি? না মানে ওই ডক্টর সোনালি বলছিলেন না কলেজে আপনি একটু অভিজিৎ, এই তালাটা 50 বছর ধরে বন্ধ ছিল, মানে বন্ধ ছিল। এখন মেয়েটা ওই ঘরের মধ্যে কি করে ঢুকলো সেটা খুঁজে বার করা তোমাদের কাজ। এই মেয়েটা ঘরের ভেতর গেল তো গেল কি করে? আর তাছাড়া খুনি ওই মেয়েটাকে খুন করে যদি ওই ঘর থেকে বেরিয়ে আসে, তাহলে বেরোলো কি করে যেখানে ওই তালা 50 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে? যে ঘরটা 50 বছর ধরে বন্ধ ছিল, সেখানে 2 বছর আগে এই মেয়েটা ভেতরে ঢুকলো কি করে? কোথা দিয়ে ঢুকলো? একটা কথা বলবো স্যার? বলো, কিন্তু একটা শর্ত আছে, সেটা শুনে যেন কারণ মাথা না ঘোরে, আর না আমাদের মধ্যে কেউ হেসে না ফেলে। এই কথার গ্যারান্টি দেওয়া একটু মুশকিল আছে স্যার। ইন্ডিয়া ইজ ফ্রি কান্ট্রি, যে কেউ যে কোনো সময় হাসতে পারে। ঠিক আছে, তাহলে গ্যারান্টি ছাড়াই বলে দাও। ডক্টর সালুকে ঠিক বলছে না স্যার। স্যার এসব কি বলছেন? যদি ডক্টর সালুকে এটা শোনেন তো নিজের জামা ছিঁড়ে ফেলবেন। ছিঁড়তে দাও জামা, অন্তত এটা তো বোঝা যাবে মেয়েটা ওই ঘরের মধ্যে গেল কিভাবে। স্যার, আপনি আবার এটা বলতে চাইছেন না তো যে এটা কোনো আত্মার চক্কর? হ্যাঁ, ফেডরিক এবার মার খাবে। স্যার, আরও একটা কথা, খুনি লাশকে আর অন্য কোথাও লুকোলো না কেন? লাশটাকে ওই ঘরেই রেখে গেল। কারণ স্যার, হয়তো খুনি এটা জানতো যে দরজা বন্ধ, আর এই দরজাটা খোলারও কেউ নেই। খুনি খুন করার জন্য একদম পারফেক্ট জায়গাটা বেঁচেছিল স্যার। স্যার, এমন কোনো লোক যে বাড়ির ব্যাপারে সবকিছু জানতো স্যার। স্যার, আমরা খোঁজ নিয়ে দেখেছি, এই যে ড্রেসটা মেয়েটা পরেছিল, এই ব্র্যান্ডের কাপড় 1 বছর আগে তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। তাই জন্য জানাটা খুব মুশকিল যে মেয়েটার পরিচয়টা কি। হ্যাঁ স্যার, মিসিং পার্সন ব্যুরোতেও 2 বছর আগে কেউই একটা মেয়ে নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখায়নি। সেটাই তো, কে হতে পারে এই মেয়েটি যার মৃত্যুর পরে তাকে খোঁজার কেউ চেষ্টাই করছে না? এখন তো শুধু আমাদের কাছে নকল আঙুলটাই আছে, যার সাহায্যে আমরা এই মেয়েটাকে খুঁজে পেতে পারি। এটা তো পরিষ্কার স্যার যে মেয়েটা কোনো ক্রিসমাস পার্টিতে ছিল যখন ওকে খুন করা হয়, সেই জন্যই তো ও এই ক্রিসমাস ক্যাপটা পরেছিল। হতে পারে ওই ক্রিসমাস পার্টি ওই বাড়িতেই হয়েছিল, বা ওই বাড়ির আশেপাশে কোথাও। হ্যাঁ স্যার, সেই জন্যই ওই পার্টির স্টিকার পাওয়া গেছে এই মেয়েটার জুতোয়। সব স্টিকারে যে সবুজ রঙের পাম গাছটা আছে, এরকম 2টো ক্লাব আর রিসর্টের খোঁজ পেয়েছি যাদের লোগো একদমই এরকম। আচ্ছা, কিন্তু স্যার এইগুলো 1.5 বছর আগেই হয়েছে। একটু খোঁজার পরে আমি একটা বাংলো পেলাম স্যার। ওই বাংলোর নাম স্যার গ্রিন পাম। ওখানেও স্যার পার্টি হয়ে থাকে। এই গ্রিন পাম বাংলো ওই বাংলো থেকে কতটা দূরে যেখানে এই লাশটা আমরা পেয়েছিলাম? খুব বেশি দূর না স্যার, এই ধরুন 2 থেকে 2.5 কিলোমিটার। তুমি কি ওই বাংলোর মালিকের সঙ্গে দেখা করেছিলে, জিজ্ঞেস করেছিলে যে 2 বছর আগে ওনার বাংলোতে ক্রিসমাসের পার্টি হয়েছিল কিনা? স্যার, ওই বাংলোর মালিক 4টে নাগাদ আসবে। 4টে বাজলে স্যার আমি ঠিক চলে যাব। ঠিক আছে, ততক্ষণ আমরা চারুর সাথে কথা বলি। ওকে জিজ্ঞাসা করে তো দেখি যে এমন কেউ আছে কিনা যে এই বাংলোর ব্যাপারে সব কিছু জানে, যে ওখানে লাশটাকে রেখে দিতে পারে। সচিন, কাজল, এই ঘরটার প্রত্যেকটা কোণা ভালো করে চেক করো।
এটা হতেই পারে না যে দ্বিতীয় কোনো রাস্তা নেই এই ঘরের মধ্যে ঢোকার। মেয়েটা নিশ্চয়ই আকাশ থেকে পড়েনি। স্যার এমনটা নয় তো যে ছাদ দিয়ে নেমেছে? কিছু দেখা যাচ্ছে কি? তেমন তো কিছু দেখতে পাচ্ছি না। দেওয়ালগুলোকে ভালো করে চেক করো, আর মেঝেটাও দেখো। চারু, এবার আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। এই খুনটা এমন কোনো মানুষ করেছে যে এই বাংলোর ব্যাপারে অনেক কিছু জানে। এবার একটু নিজের ব্রেনে জোর দাও আর এটা বলো যে এখানে আর কেউ আছে তুমি ছাড়া যে এই বাংলোর ঘরের ব্যাপারে সবকিছু জানে? হ্যাঁ, দুজনই আছেন স্যার। কারা দুজন? এক তো সোনিয়া ম্যাডাম, এই বাংলোর মালকিন, আর আর দ্বিতীয়জন? আরেকজন আবির। ম্যাডাম ওকে এই বাংলোটা খুব ভালো করে দেখিয়েছিলেন। ওর এই বাংলোর মেরামত করার কথা ছিল। তা তোমার এই সোনিয়া ম্যাডাম ফিরে আসছে কবে? আজই আসছেন স্যার। যখনই লাশের কথা জানতে পারলেন সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিয়েছেন। আচ্ছা, আর এই বাড়িটার কোনো নকশা নেই? ওই যে আর্কিটেক্টরা বানায়? না স্যার, 100 বছরের পুরনো বাংলো, নকশা কি করে থাকবে? স্যার, স্যার এই দেখুন, এটা দেখুন স্যার। স্যার এইসব তো কিছুই নয় স্যার, প্রত্যেকটা জায়গায় এরকম কিছু না কিছু আছে। সব নকল দরজা, কিন্তু এখানে আসা বা যাওয়ার কোনো রাস্তা নেই। নকল জানালাগুলো বানিয়েছিল কেন তাহলে? স্যার, মেঝের নিচেও কোনো রাস্তা নেই। কোনো রাস্তা তো আছেই। স্যার, আমি আত্মা দেখেছি। ফের যদি এইসব আত্মার কথা বলো না, তাহলে আমরা কিন্তু তোমাকেই সন্দেহ করব, বুঝেছো? আমার তো মনে হয় লাশটা তুমি এখানে এনেছিলে ঘরের মধ্যে। আমি কিছু করিনি স্যার। আমি সত্যি কিছু তো দেখেছিলাম। আত্মাই ছিল? হ্যাঁ, দেখে তো আত্মাই মনে হচ্ছিল। অন্য কিছু হলে সেটা বলতে পারবো না। এটা কি স্যার? স্যার এটা দেখুন। স্যার, বাড়ির নকশা। এক্সেলেন্ট। দেখলে চারু, দেখলে কি এটা? আর তুমি বলছিলে যে এই বাড়িটার কোনো নকশাই নেই। কে? এবার এই নকশাই আমাদের বলে দেবে যে এই বাড়িটার কোন গোপন রাস্তা আছে যেখান থেকে বাইরে বেরোনো যায়। হ্যাঁ স্যার, এই স্টিকারটা তো আমরাই 2 বছর আগে বানিয়েছিলাম 2008-এর ক্রিসমাস পার্টির জন্য। এতদিন পরে এটা আপনারা কি করে পেলেন? এটা আমরা একটা লাশের স্যান্ডেল থেকে পেয়েছি। লাশ? আগে হ্যাঁ, একটি মেয়ের লাশ থেকে। এখান থেকে কিছুটা দূরে একটা বাংলোয় পাওয়া গেছে। ও, খুব খারাপ হয়েছে। ওই মেয়েটি মারা যাওয়ার আগে এখানে এসেছিল, এখানে ওই ক্রিসমাস পার্টিতে। পার্টির পরে মারা গেছে ও? হ্যাঁ, ভেবে দেখুন যদি আপনার কিছু মনে পড়ে তো ওই ক্রিসমাস পার্টির ব্যাপারে। কোনো মেয়ে কি পার্টি থেকে নিখোঁজ হয়েছিল? পার্টি থেকে নিখোঁজ? আচ্ছা, গেস্টদের মধ্যে কোনো ঝগড়া টগড়া হয়েছিল নাকি? কোনো আর্গুমেন্ট জাতীয় কিছু? না, এইরকম কিছু তো মনে পড়ছে না। না কোনো তর্ক হলো, না কোনো ঝগড়া, কিন্তু তা সত্ত্বেও এখান থেকে যাওয়ার পরে ওই মেয়েটার খুন হয়ে গেল। দেখুন, আমি তো শুধু এই বাংলোর ম্যানেজার। আসল মালিক তো ঈশান সাহেব, যিনি ইংল্যান্ডে আছেন। তাহলে উনি ইংল্যান্ড থেকে এখানে আসেন না নাকি? ওখানেই থাকেন সব সময়? 1-2 দিনেই চলে আসবেন, হয়তো আজও আসতে পারেন। ভালো কথা, যখনই উনি আসবেন আমাদের জানাবেন। আগে আরে, এখানে তো প্রতি বছরের পার্টি ছবি রাখা আছে। 2006, 2009, 2008। স্যার, এই দেখুন স্যার, কি খুঁজে পেয়েছি। 2 বছর আগের পার্টির ছবি।
হতে পারে ওই মৃত মেয়েটিও রয়েছে এই ফটোতে। স্যার হয়তো খুনিও। হ্যাঁ, বলুন আগে। হ্যাঁ, কি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। বিবেক, ওই লাশটা কার জানা গেছে। আচ্ছা, দ্যাটস গুড। তার থেকেও বেশি ও কোথায় থাকতো সেটাও জানা গেছে। ওয়াও, রিয়েলি? ইয়া, কি নাম ওই মেয়েটা? শৈলজা, জুহুতে থাকতো। আর ওই নকল আঙুল? ওই আঙ্গুলটা পিএনকে নামের একটা কোম্পানি বানিয়েছিল, আর ওই কোম্পানি থেকে ওই আঙ্গুলটা সিটি লাইন হসপিটালে আসে 2007 এপ্রিলে। সুপারব নাতাশা, এই জন্য আজকে তোমাকে আমি একটা আইসক্রিম খাওয়াবো। শুধু আইসক্রিম? এটুকু দিয়ে মিটিয়ে দিচ্ছ? না না, এটা তো সবে শুরু। না না, আমি তো একটা বল ছুড়লাম, যেমন ক্রিকেটে বল ছোড়া হয় না, ওই টেস্টিং করার জন্য, ওই রকমই। একটা ভাষা ভাষা খবর পেলাম আইসক্রিম দেওয়া হচ্ছে। হ্যাঁ স্যার, আমিও শুনলাম। স্যার, হয়তো হয়তো বিবেক বলল কথাটা। হ্যাঁ স্যার, গলাটা তো বিবেকেরই ছিল। কে বিবেক? নাতাশাকে আইসক্রিম খাওয়াচ্ছ? শুধু নাতাশাকে? না না স্যার, আমি সবাইকেই খাওয়াতে যাচ্ছিলাম। নাতাশা খুব ভালো কাজ করেছে স্যার। বিবেক, যদি তুমি সবাইকে নিয়ে আইসক্রিম খেতে যাও তো আমি যেতে চাই না, বুঝলে? আরে না না, আমি ঠিক কাটিয়ে দেবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ স্যার, শৈলজার খোঁজ পাওয়া গেছে, আর ওই হসপিটালেরও, যেখানে ওই আঙুল লাগানো হয়েছিল। হ্যাঁ স্যার। এক মিনিট। এই শৈলজাটাকে? সরি স্যার, শৈলজা ওই লাশের নাম, ওই মেয়েটার। ও, দয়া একটা কাজ করো, মেয়েটার বাড়ির লোককে খবর দাও। সচিন, কাজল, তোমরা দয়ার সঙ্গে যাও। স্যার। বিবেক? হ্যাঁ স্যার। একটা আর্কিটেক্টকে ডাকো। ওই ঘর থেকে আমরা যে ডিজাইনটা পেয়েছিলাম, হয়তো এই আর্কিটেক্ট বলতে পারবে যে ওই ঘরে ঢোকার জন্য আর কোনো রাস্তা আছে কিনা। স্যার, আমি আর্কিটেক্টকে এক্ষুনি নিয়ে আসছি। আর শোনো বিবেক, ইয়েস স্যার। আইসক্রিম আনতে ভুলে যেও না, ভ্যানিলা আমার জন্য। ইয়েস স্যার। স্যার, আমার তো শৈলজার বাড়ির লোকের জন্য খুব খারাপ লাগছে। 2 বছর ধরে ওরা হয়তো ওকে খুঁজছে, আর যখন ওরা জানতে পারবে ও মারা গেছে, জানি না কি করে সামলাবে। হ্যাঁ বলুন। শৈলজার বাড়ি এটাই না? আগে হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আসুন, ভেতরে আসুন। বলুন, কি ব্যাপার? আপনাকে একটা দুঃসংবাদ দেওয়া ছিল। দুঃসংবাদ? কি হয়েছে? শৈলজা আর কোনোদিনই ফিরবে না। ওর 2 বছর আগেই মৃত্যু হয়েছে। এটা এটা আপনারা কি বলছেন? আগে হ্যাঁ, একটা পুরনো বাংলোয় আমরা ওর কঙ্কাল পেয়েছি। হোয়াট ননসেন্স! আমি শৈলজা? তুমি শৈলজা? আগে হ্যাঁ, আর আপনারা তো আমাকে জলজান্ত মেরেই ফেললেন। তুমি কি তোমার হাতে নকল আঙুল লাগিয়েছিলে? আপনারা কি করে জানলেন? নকল আঙুল লাগিয়েছিলে কিনা? হ্যাঁ, লাগিয়েছি। তোমার হাতটা দেখাও। দেখুন, নকল আঙুল লাগানোটা কোনো অপরাধ নয়। দেখো ম্যাডাম, আমরা একটা বাড়িতে একটা লাশ পেয়েছি। ওই লাশের শরীরে একটা নকল আঙুল লাগানো ছিল, আর ওই নকল আঙুলের খোঁজ করতে করতে আমরা এখানে এসে পৌঁছেছি। দেখুন স্যার, প্লিজ, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। দেখতেই তো পাচ্ছেন যে আমি জীবিত আছি। কিন্তু তাহলে এই লাশটা কার? তুমি তো আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করেছো, তাই না? তাহলে তো তুমি নিশ্চয়ই এই ড্রয়িং দেখে বলতে পারবে যে এই বাড়িটা যে বানিয়েছে সে কি এই বাড়িটার মধ্যে কোনো গোপন দরজা বানিয়েছিল, যেটা দিয়ে চুপি সারে কেউ ভেতরে ঢুকতে পারে আর সেটা কেউ জানতেও পারবে না? তুমি বলতে পারবে? দেখুন, হ্যাঁ, সবার প্রথমে যে কথাটা বলতে চাই, এই নকশাটা 100 বছরেরও বেশি পুরনো। হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু আর্কিটেক্টের অনুযায়ী এরকম দরজা, সিক্রেট দরজা থাকতেই তো পারে এই বাড়িতে। আপনারা এই জায়গাটা দেখেছেন? হ্যাঁ দেখেছি তো। তাহলে এই দরজাটা আপনাদের নজরে পড়লো না কেন? আরে
দেখতে পাইনি বলে তো জিজ্ঞেস করছি। আমরা দেখতে পাইনি বলেই তো তোমাকে এখানে ডেকেছি। এই বাড়ির মধ্যে এমন একটা দরজা আছে যেটা কারো নজরে পড়ছে না, কারণ 2 বছর আগে ওই দরজার ভেতর দিয়ে কেউ ওই ঘরের ভেতর গিয়েছিল, একটা মেয়ে ভেতরে গিয়েছিল। তাহলে তো ওই মেয়েটাকে ডেকে জিজ্ঞাসা করলেই হয়। হায় রে অভিজিৎ, তুমি একে এখান থেকে যেতে বলো। চলে এসো, আসুন, আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। আরে স্যার, আমি আমার কাজ মাঝপথে ফেলে কি করে যাব? না না, আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি চলুন। দেখুন স্যার, আমি আপনাদের বলছি ওই ঘরে ঢোকার শুধু একটাই রাস্তা আছে, সেটা মেন দরজা। বাকি এটা আমি কি করতে পারি? আপনি কিছু করতে পারবেন না, আপনি যান এখান থেকে। বিজয়, বিবেক, ওকে নিয়ে যাও তাড়াতাড়ি। চলুন, আরে, যান আপনি। ঠিক আছে স্যার, প্লিজ চলুন। একটা কাজ করো অভিজিৎ, সোনিয়া আর আবিরকে ডাকো। এই প্রশ্নের উত্তর ওরাই দিতে পারবে। শৈলজা, যতক্ষণ না এটা জানা যাচ্ছে যে ওই মেয়েটার নকল আঙুলের নাম্বার তোমার আঙুলের নাম্বারের সাথে কি করে মিলতে পারে, ততক্ষণ এই ফটোগ্রাফস দেখো। কি আছে এই ছবিতে? কিছু না, দেখো। এই ফটোটা? চিনতে পারলে এটা? এটা ওই পার্টির ফটোগ্রাফস যেটা ওই বাংলোতে নেওয়া হয়েছিল, যেখানে তুমিও উপস্থিত ছিলে। আগে হ্যাঁ, এটা 2 বছর আগের ক্রিসমাস পার্টির ফটো। আমার বন্ধু ঈশান এই পার্টিটা দিয়েছিল। কিছু কিছু প্রবলেম আছে এই ফটোতে? অনেক প্রবলেম আছে, কারণ যদি ওই লাশটা তোমার না হয় তাহলে ওটা এমন কোনো মেয়ের যে ওই পার্টিতে উপস্থিত ছিল আর পরে মারা গেছে। ও ওই ঘরের ভেতরে 2 বছর পড়েছিল। একটু ভেবে চিনতে বলো, ওই পার্টিতে এমন কোনো মেয়ে ছিল যে ওখান থেকে হঠাৎই নিখোঁজ হয়ে গেছিল? না, সেরম তো কিছু মনে পড়ছে না আমার। কারোর কোনো রকম ঝগড়া হয়েছিল কারোর সঙ্গে, অথবা কোনো কোনো এমন কথা যেটা তোমার অদ্ভুত লেগেছিল? আগে না, এরকম তো কিছুই হয়নি সেই পার্টিতে। না কেউ নিখোঁজ হলো, না কোনো ঘটনা ঘটলো। তাহলে তোমার মতো একটা নকল আঙুল কেউ নিজের জন্য বানাবে কেন? বলো, কেন বানাবে? আর যে এটা তৈরি করেছিল সে খুন কেন করবে? কেউ হয়তো আমাকে মারতে চেয়েছিল, কিন্তু আঙুলের বিভ্রান্তিতে ওই মেয়েটাকে মেরে দিয়েছে। কিন্তু তাহলে ও তোমাকে মারতে চেয়েছিল কেন? আমি কি জানি? এই কথাটা আপনি খুনিকে জিজ্ঞেস করুন। আর তাছাড়াও আমি তো এটা ভেবে ভেবেই ভয় পাচ্ছি যে যে আমার মৃত্যু হতো, কিন্তু আমার জায়গায় ওই মেয়েটা মরে গেল। আসুন। স্যার, এ সোনিয়া, ওই বাংলোর মালকিন, যেখান থেকে আমরা লাশটা পেয়েছিলাম। আমার নাম আবির স্যার, আমি ওই বাংলোর মেরামতি করতে গেছিলাম, ইনিই ডেকেছিলেন। তাহলে বেশ, সোজা কাজের কথায় আসি। 25শে ডিসেম্বর 2008-এর রাতে ক্রিসমাস পার্টি, তোমরা কোথায় ছিলে? আমি চেন্নাইতে ছিলাম স্যার, আমি কোনো ক্রিসমাস পার্টিতে যাইনি। আর আপনি? আমিও কোথাও যাইনি। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যখন বলছেন পার্টিতে যাননি তো যাননি। এটুকু তো বলতে পারবেন যে খুনটা কে করেছিল? এই প্রশ্নটা স্যার আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? খুন তো খুনিই করেছে না? আমি জিজ্ঞেস করেছি খুনি কোথায় আছে। আমি কি করে বলবো স্যার যে যে খুনি কোথায় আছে? আপনি জানেন না? তা সত্ত্বেও আপনি খুনির হদিস দিতে পারেন? স্যার, আমি আপনাকে আগেই বলেছি যে ওই বাড়িতে আমি থাকি না স্যার, আর সেই সন্ধ্যায় আমি কোনো ক্রিসমাস পার্টিতেই যাইনি স্যার। আর যদি আপনি আমার বাড়ি থেকে লাশ খুঁজে পান তো এতে আমার কি দোষ থাকতে পারে স্যার? লাশ আপনার বাড়ি থেকে পাওয়া গেছে, 2 বছরের পুরনো লাশ, আর আপনি বলছেন আপনি কিছু জানেন না? স্যার, সেই ঘর থেকে যে ঘর 50 বছর বন্ধ ছিল। লাশ কে নিয়ে গেল বাড়ির ভিতরে? আমি জানি না,
আমি বললাম তো যে আমি ওখানে থাকি না। তুমি মিস্টার আবির, দেখুন স্যার, আমার এই সমস্ত ব্যাপারে কোনো লেনাদেনা নেই। ইনি আমাকে ডেকেছিলেন বাংলো ঠিক করার জন্য, আর পরে ওই কাজ আমাকে দিয়ে করাইনি। তুমি এত টাকা চাইবে তো তোমাকে দিয়ে কাজ কে করাবে? আচ্ছা আচ্ছা, ইনাকে ফাঁসানোর জন্য ঘরের ভেতর তুমিই লাশ রেখেছিলে, কারণ ইনি তোমাকে কাজ দেয়নি বলে। এসব কি বলছেন? এই বাংলোর ব্যাপারে মাত্র 3 জনই জানে। এক ওই চারু, দ্বিতীয় আপনি সোনিয়া, আর তৃতীয় তুমি আবির। খুন তোমাদের 3 জনের মধ্যে কেউ করেছে। স্যার, আপনি ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আবির, তোমার কাছে ওই নকশার কপি আছে যেটা উনি দিয়েছিলেন? না, যখন উনি আমাকে রিপেয়ারের কাজ দিলেন না, আমি ওনাকে নকশা ফেরত দিয়ে দিয়েছি। এখন কোথায় সেই নকশা? জানি না, হয়তো হয়তো চারু ওই নকশাটা কোথাও ফেলে দিয়েছে স্যার। লাশ বাড়ির ভেতরে কিভাবে ঢুকলো জানা নেই, বাড়ির নকশা কোথায় সেটাও জানা নেই। তাহলে কি জানা আছে? এটা তো জানা আছে ঈশানকে। হ্যাঁ স্যার। কে ঈশান? আমরা খুব ভালো বন্ধু। কতটা ভালো বন্ধু? স্যার, আমি ঈশানকে অনেক বছর ধরে চিনি। কত বছর ধরে? অনেক বছর ধরে। কোথায় থাকে ও? ওর ফোন নাম্বার, অ্যাড্রেস আছে তোমার কাছে? হ্যাঁ স্যার। স্যার, আমার কাছে ঈশানের লন্ডনের অ্যাড্রেস আছে, কিন্তু স্যার আমি শুনেছি যে ও আজ হয়তো ইন্ডিয়ায় ফিরছে। তাহলে ঠিক আছে, লন্ডনের অ্যাড্রেস যখন জানা আছে তাহলে সেটাই দিয়ে দিন, তারপর আমরা জেনে নেব সে ইন্ডিয়াতে আসছে না আমেরিকায়। এটা হতে পারে না স্যার, এটা হতে পারে না। মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। দুটো আঙুলের একই নাম্বারের রড, এটা হতে পারে না স্যার। এমনটাই হয়েছে, কারণ এই বারকোডওয়ালা রড আমরা একটা মেয়ের লাশ থেকে পেয়েছি। লাশ? এটা কি করে সম্ভব? তার মানে আপনার কোম্পানিতে এমন একজন কেউ আছে যে এই কাজগুলো করছে, আর সেই দুটো আলাদা আলাদা আঙুলে একই নাম্বার বসিয়েছে। আমি দিনেশকে ডাকছি। এই দিনেশটাকে? ম্যাম, ও আমাদের কোম্পানি কোঅর্ডিনেটর। ওকে না দেখি আমাদের কোনো জিনিস মার্কেটে যায় না। দিনেশ, একবার কেবিনে আসো। হ্যাঁ হ্যাঁ, এখনই, আর্জেন্ট আছে। হি ইজ কামিং। মনে হচ্ছে এই দিনেশে কিছু গন্ডগোল পাকিয়েছে। স্যার, আপনি আমাকে ডেকেছেন? দিনেশ, এরা সিআইডি থেকে এসছেন। এনারা বলছেন যে একই নম্বরে দুটো আঙুল বিক্রি করা হয়েছে। এটা কি সত্যি? সিআইডি আঙুল? নাম নাম, আরে কথা তো বলে যা। হ্যাঁ নাম, আমার ভালো লাগবে না কথা না শুনলে। ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। কে দিয়েছিল টাকা? হ্যাঁ বল। ওই মেয়েটা। কোন মেয়েটা দিয়েছিল? ওর নাম তো আমি জানি না, কিন্তু ও বলেছিল এই নাম্বারের আঙুল চাই। আর তুমি আঙুল দিয়েও দিলে? আঙুলটা কেনার সময় ও ফোনে কারুর সঙ্গে কথা বলছিল স্যার। কার সাথে কথা বলছিল? হয়তো কোনো সার্জেন্ট ছিল। মাটার রোড বলছিল স্যার। আচ্ছা, এই মেয়েটার মুখটা মনে আছে তোমার? আবার দেখলে চিনতে পারবে ওকে? হ্যাঁ স্যার, চিনতে পারবো। তাহলে এই মেয়েটি মারা গেছে? হ্যাঁ স্যার। স্যার, মাটা রোডের নিশ্চয়ই কোনো সার্জন আছে যার কাছে এই মহিলা অপারেশন করে আঙুলটা লাগিয়ে থাকবে। ওই এলাকায় যতজন সার্জন আছে ওদের সবাইকে জিজ্ঞাসা করো, দেখো ওদের মধ্যে কারোর কাছে 2 বছর আগে কোনো মেয়ে এসেছিল কিনা নিজের আঙুল সেট করতে। স্যার। স্যার, হ্যাঁ স্যার, ওই আংটিটা আপনার মনে আছে যেটা সোনিয়ার হাতে ছিল? হ্যাঁ, ওই আংটিটা কিভাবে ভুলে যাব? স্যার, এই দেখুন, এটা ওই ক্রিসমাস পার্টির ফটো যেটা ওই গ্রিন পাম্প বাংলোতে হয়েছিল। হ্যাঁ, যেটাতে সোনিয়া বলছিল যে ও যায়নি। স্যার, ও মিথ্যে কথা বলছে। স্যার, এই দেখুন,
এই কাঁধে যার হাত আছে। আর যদি আপনি আমার বাড়ি থেকে এই লাশ খুঁজে পান তো এতে আমার কি দোষ থাকতে পারে স্যার? মাই গড, এটা তো সেই আংটি। তার মানে হলো এই হাতটাও ওই সোনিয়ারই। ইয়েস স্যার, সোনিয়া ওই দিন ওই পার্টিতে গেছিল। স্যার, আমি এক্ষুনি গিয়ে গ্রেপ্তার করছি ওকে। না স্যার, ওই এলাকায় গিয়ে আগে ওই সার্জেন্টকে খোঁজো যে আঙ্গুলটা সেট করেছিল, আর তার থেকেই আমরা জানতে পারবো যে মেয়েটা কে ছিল, আর ওই মেয়েটির সাথে সোনিয়ারই বা কিসের সম্পর্ক ছিল। ইয়েস স্যার। স্যার, হ্যালো, কি ঈশান ইন্ডিয়া চলে এসেছে? অ্যাড্রেস দিন। আমরা এমন একটা মেয়ের খোঁজ করতে এসেছি যার আঙুলের অপারেশন হয়েছিল এখানে এই হসপিটালে ডিসেম্বর 2008 সাল। ডিসেম্বর 2008? আগে হ্যাঁ, এই হলো ওই আঙুলের বারকোড। ও, দেখে বলছি। হ্যাঁ স্যার, অক্টোবরের একটা বারকোডের সাথে এটা ম্যাচ করছে। শোনো, ফাইল নাম্বার 14টা নিয়ে এসো তো। ইয়েস স্যার। গ্রেট। নাম কি এই মেয়েটার? এর নাম হলো শৈলজা। শৈলজা? সেটা কি করে সম্ভব? স্যার, শৈলজার অপারেশন তো অনেক আগেই হয়ে গিয়েছিল। ডক্টর, আরেকবার চেক করুন, রেকর্ডে কোনো ভুল নেই তো? আগে না, একদম না। ইয়েস স্যার। আপনি নিজেই দেখে নিন, ওনার সইও রয়েছে এই যে নিচের দিকে। স্যার, এই সিগনেচার, লেখার ধরন খুব পরিচিত লাগছে। সোনিয়া, এ হাতের লেখা তো সোনিয়ার। কিন্তু সোনিয়ার আঙুলে তো কিছু হয়নি, ও অপারেশন করবে কেন? আরে এটা তো সোনিয়ার সঙ্গে দেখা হওয়ার পরেই জানা যাবে। তুমি ঈশানের ক্রিসমাস পার্টিতে গিয়েছিলে না যাওনি? আমি তো আগেই বলেছি যে ওই সময় আমি এখানে ছিলামই না। এই ফটোগ্রাফটাকে চিনতে পারছো? হ্যাঁ। কিসের এটা? একটা পার্টির, আর কি? এই হাত আমায় দিয়ে দে সোনিয়া। আপনি কি বলছেন? এই হাত আমায় দিয়ে দে সোনিয়া। এই হাতটা দেখতে পাচ্ছ? এটা তোমারই হাত ছিল না? আর এই আংটি তোমারই, তাই না? আরে সচিন। হ্যাঁ সরকার। কটা আংটি ছিল? একটাই ছিল। ও, বড়ই অবিচার। আংটি স্রেফ একটা আর আঙুল 5টা। বড়ই অবিচার এটা। এই আংটিটা তোমারই, তাই তো? এর মানে তুমি পার্টিতে ছিলে, তাই তো? আর এটা, এই যে মেয়েটা, এ তো ছিল তোমার সাথে পার্টিতে। এ তো আমার বন্ধু মনিকা। এরই লাশ তো পাওয়া গেছে তোমার বাংলোয়, তাই তো? কেন মারলে এই মেয়েটাকে? না, ওকে আমি মারিনি। আমি তো শুধু প্ল্যান করেছিলাম ওর সাথে। মনিকার সঙ্গেই প্ল্যান করেছিল? হ্যাঁ, একজনকে মারার। কাউকে খুন করার প্ল্যান তুমি মনিকার সঙ্গে বানিয়েছিলে? তাহলে ওকে মারলোটাকে? আমি অনেক দেনায় ডুবেছিলাম, আর অনেক বছর ধরে আমি আমার বাংলোর ট্যাক্স জমা দিতে পারিনি। তারপর একদিন হঠাৎ আমি জানতে পারি যে শৈলজার সৎ বাবা আছেন লন্ডনে। শৈলজার বাবা? সৎ বাবা? আর তাও লন্ডনে? দারুণ ব্যাপার স্যার, স্টোরি তো ইন্টারন্যাশনাল হয়ে গেল। উনি খুব রিচ ছিলেন আর খুব তাড়াতাড়ি মরতে চলেছিলেন। আর শৈলজারও এখানকার সবকিছু বিক্রি করে ওখানে যাওয়ার কথা ছিল, কেননা উনি ওকে সবকিছু দিতে রাজি ছিলেন। তো এইসব কথা শুনে তুমি এই প্ল্যানটা বানালে, তাই না? হ্যাঁ, কারণ উনি শৈলজাকে কোনোদিন দেখেননি। আর তুমি ভাবলে যে শৈলজাকে খুন করে দিই।
আর তুমি মনিকাকে পাঠালে শৈলজার ছদ্মবেশে। আর সেই জন্যই তুমি মনিকাকেও নকল আঙুল লাগিয়ে দিলে, যেমন শৈলজার হাতে ছিল। কিন্তু প্ল্যানটায় একটাই ভুল ছিল না, শৈলজা মরল না, বেঁচে গেল, আর ভুল করে তার জায়গায় মনিকা মারা গেল, তাই না? জানি না কি করে হয়ে গেল। পার্টি চলছিল, শৈলজা আর মনিকা দুজনেই ছিল। মনিকার শৈলজাকে নিয়ে আমার বাংলোতে আসার কথা ছিল, কিন্তু হঠাৎই ঈশান ওই সময় মনিকাকে ডেকে নিল। আমি বাংলোতে এসে দেখি মনিকা ওখানে ছিলই না। স্টাডি রুমে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি ওই দরজাটা খুলতেই পারিনি। মনিকা কোথায় গেছে আমি কখনো জানতেই পারিনি, আর আমিও এই রহস্যটা রহস্যই থাকতে দিয়েছি। আমার তো মনে হয় যে ঈশানই মনিকাকে মেরেছে। আমি তো বাংলোতে ফিরে এসেছিলাম, কিন্তু ওখানে কেউ ছিল না। তুমি দরজা খুলে দেখোনি? না, কারণ দরজা কি করে খোলা যায় সেটা মনিকাই একমাত্র জানতো। মনিকা তোমাকে বলেনি? না, ও বলেছিল যে আগে টাকা দাও, তারপর বলবো। কিন্তু বাংলোটা তো তোমার, মনিকা দরজার ব্যাপারে কি করে জানলো? ওই বাংলোটা ঈশানের ঠাকুরদা বানিয়েছিলেন, তাই সব পুরনো প্ল্যানগুলো ঈশানের কাছেই থাকবে। আর ওই হয়তো মনিকাকে বলেছে। আর আমার তো মনে হয় যে ঈশানই মনিকাকে খুন করেছে, কারণ তারপরে আমি মনিকাকে কোনোদিন দেখিনি। কি, মনিকা মারা গেছে? আগে হ্যাঁ, 2 বছর আগেই মনিকা মারা গেছে মিস্টার ঈশান। আর ওর লাশ আমরা আপনার বন্ধু সোনিয়ার বাংলো থেকে পেয়েছি। কি ব্যাপার, 1 সেকেন্ডেই গলা শুকিয়ে গেল? হ্যাঁ, তখন গলা শুকায়নি যখন মনিকার খুন হচ্ছিল? নাকি ওখানে তুমিও মনিকাকে খুন করতে সাহায্য করছিলে? আপনারা কি বলছেন? আমি মনিকাকে খুন কেন করতে যাব? সেটাই তো জিজ্ঞেস করতে এসেছি, বুঝেছেন মিস্টার ঈশান? মনিকার সাথে যে লোকটাকে শেষবারের মতো দেখা গেছে সেটা তুমি ছিলে, তুমি। আর তারপরেই ও মারা যায়। আমি তো মনিকার সাথে কথা বলছিলাম, আমার সাথে কথা বলার পর তো চলে গেল, ব্যাস। এটাই তো জানা যাচ্ছে না যে কোথায় গেছিল। ও তো বললো কোনো একটা জরুরি ফোন করবে, ব্যাস এইটুকুই। সেই একই কথা, জানি না। দেখুন ঈশান বাবু, এরকম গল্প আমরা বহুবার শুনেছি। আপনি মনিকাকে মেরে ইংল্যান্ড চলে গেছিলেন, ভেবেছিলেন কখনো ধরা পড়বেন না, বুঝলেন? এ কি বলছেন আপনারা? সোনিয়া আগে থেকেই বলে দিয়েছিল আমাদের যে ওর বাংলোটা তোমার ঠাকুরদা বানিয়েছিল। আরে না না অভিজিৎ, তার ঠাকুরদা। সরি স্যার, সরি, তারও ঠাকুরদা বানিয়েছিলেন।
কি নাম ছিল যেন ওনার? বিক্রমজিৎ। বিক্রমজিৎ, তাই না? হ্যাঁ, এটা সত্যি। তার মানে এটাই দাঁড়ায় যে ওই বাংলোর ব্যাপারে তুমি সব থেকে ভালো করে জানো, এমনকি ওই ঘরে কিভাবে ঢুকতে হয় সেই গোপন দরজাটাও তোমার জানা আছে। সেই জন্যই তো মনিকাকেও ভিতরে নিয়ে গেছিল, আর ওখানেই ওকে খুন করে গোপন রাস্তা দিয়ে চুপি চুপি কেটে পড়েছিল। আপনারা আমাকে বিনা কারণে ফাঁসাবেন না স্যার। না আমি কোনো গোপন ঘরের ব্যাপারে জানি, না কোনো গোপন রাস্তার। স্যার, এটা মিস্টার বিজয়ের ফাইল, আপনার সই চাই। স্যার, জাদু? না, এটা পেন হোল্ডার। এই টেবিলটাকে আমার বাবা ডিজাইন করেছিলেন। উনিও আর্কিটেকচার আমার ঠাকুরদার কাছ থেকে শিখেছিলেন। অভিজিৎ, যেভাবে টেবিলের ভিতর থেকে ওই পেন হোল্ডারটা লুকিয়ে রাখা হয়েছিল, কোথাও এমনটা নয় তো যে এই দরজার মধ্যেও কোনো আরো একটা দরজা লুকানো আছে? হ্যাঁ, হতে পারে স্যার। হ্যাঁ, আমরা অন্য দরজা খুঁজছিলাম। হ্যাঁ, হতে পারে যে এই দরজার ভিতরেই আরেকটা দরজা আছে। দেখো তো একটু। আরে আরে ওহো, এ তো টুপি থেকে পাখি বেরিয়ে এলো স্যার। অভিজিৎ, পাখি নয়, হাতি বেরিয়ে পড়েছে। স্যার, এটা বুঝতে পারছি খুনি এটা দিয়েই ভিতরে গিয়েছিল আর এটা দিয়েই বাইরে বেরিয়েছিল, কিন্তু এই মেয়েটা ভিতরে কেন গিয়েছিল? সেটা ওই দরজাটা থেকে জানা যাবে। বিবেক, একটা কাজ করো, এই দরজায় যতগুলো ফিঙ্গারপ্রিন্টস রয়েছে সেগুলোকে তুলে নাও। ইয়েস স্যার। চেক করে দেখো কোনো ফিঙ্গারপ্রিন্টস পাও কিনা। এইটা কি বিবেক? একটু দেখো এখানে কিছু আছে। স্যার, রক্তের মধ্যে আঙুলের ছাপ আছে। গ্রেট, এক্সিলেন্ট। হ্যাঁ অভিজিৎ, কিছু পেলে নাকি? স্যার, খুনি নিজের রক্তের দাগ ছেড়ে দিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, রক্তের দাগ তো রয়েছে আর আঙ্গুলের ছাপও, কিন্তু অভিজিৎ, এই রক্ত আর আঙ্গুলের ছাপ খুনিরই হতে পারে সেটা কি করে জানা যাবে? স্যার, মনিকা তো এখানে ভিতরে ভিতরে মরে পড়েছিল, তো ওকে খুন করে যখন খুনি পালাছিল তখন ওর আঙুল টাঙুল চেপে গেছিল এখানে। খুনিরই হবে স্যার। বাস, কখনো কখনো মনে হয় যে সিআইডির ভাগ্য খুলে গেছে, আর মনে হচ্ছে আজকে ভাগ্য খুলে গেছে। আচ্ছা, প্রতিবার এরকমই হলে খুব ভালো হয়। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে যায়, তবু খুনিকে খুঁজে পাই না। ফ্রেডি, ভাগ্য নিশ্চয়ই খুলে গেছে, কিন্তু সূর্য অর্ধেকটা উঠেছে। দেখো সালুকে, সূর্য অর্ধেক বেরিয়েছে না মেঘে ঢাকা আছে, সেসব ছেড়ে আমাকে বলো আঙ্গুলের ছাপ কার? সবচেয়ে বড় কথা হচ্ছে এসিপি সাহেব, যে রক্ত দরজার ভেতরের দিকে লেগেছিল, আর দরজা এত বিচ্ছিন্নভাবে বন্ধ ছিল যে বাইরের হাওয়া ভেতরে যেতেই পারেনি, আর রক্তই থেকে গেছে। না হলে কি হয়ে যেত স্যার? নাতাশা, রক্তটাও তো এক ধরনের কেমিক্যাল, না জানি কি হয়ে যেত, হাওয়াতে উবে যেত। তার মানে তুমি বলতে চাইছো যে ওই রক্তটা পাওয়া গেছে, তার সাথে আঙ্গুলের ছাপটাও রয়ে গেছে? হ্যাঁ, রয়ে গেছে, কিন্তু ছাপটা অতটা স্পষ্ট নয়।
ডক্টর সারিকা বোঝার চেষ্টা করছে। ও ডক্টর সারিকা বোঝার চেষ্টা করছেন যখন, তাহলে ধরে নিয়ে কাজ হয়ে গেছে। কারণ ডক্টর সারিকা যদি কোনো ঘোড়ার লেজের একটা চুলকে একবারও দেখে নেন না, তাহলে বলে দিতে পারেন যে ঘোড়াটা কত জোরে দৌড়বে। আচ্ছা, হ্যাঁ, ঘোড়ার লেজের একটা লোম দেখেই বলে দিতে পারে সব কথা? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আগে আস্থা বলে কাজ করতেন নাকি? স্যার হ্যাঁ। হ্যাঁ? আরে না ভাই, কি বলছো তুমি? স্যার কিচ্ছু বুঝতে পারছি না। কি কি জানতে পারছো না? স্যার আঙুলের ছাপটা পরিষ্কার নয়, এই জন্য কিছু বলা খুব মুশকিল। কি ভাই অভিজিৎ, তোমার ঘোড়া তো পালিয়ে গেল, সারিকা তো ধরতেই পারলো না ঘোড়াটাকে। স্যার স্রেফ দুজন লোকই ছিল না, একজনেই যে মারা গেছে মনিকা, আর দ্বিতীয়জন খুনি। এই দুজনের কোনো একজনের, তাই না? না, এই আঙুলের ছাপ মনিকার নয়। ওর হাড়ের ডিএনএ আর এই রক্তের ডিএনএ এক নয়। তার মানে এই রক্ত ওই খুনিরই হতে পারে। হতে পারে, তবে ডেফিনেটলি এই রক্তটা 50 বছরের পুরনো নয়, এটা 2 বছরের পুরনো। সেটাই তো, যদি আঙ্গুলের ছাপটা খুব স্পষ্ট পাওয়া যেত তাহলে খুনিকে ধরেই ফেলতাম। সেটাই তো আমি বললাম, সূর্য অর্ধেক উঠেছে। এটা কি? কি হলো? স্যার এই রক্তে অদ্ভুত কিছু একটা আছে। অদ্ভুত? কি অদ্ভুত? সোনালি, আরে তুমি ঠিকঠাক করে খুঁজেছো তো? সালুকে আমার নোটস কপি করে করে তুমি পাশ করলে, আর আমাকেই জিজ্ঞাসা করছো যে আমি ঠিক করে করেছি কিনা। আরে আমি ওইসব কথা বলছি নাকি। দেখো, হ্যাঁ তাই তো। স্যার এটা আসলে মেটালিক টাইটানিয়াম। টাইটেনিয়াম? হ্যাঁ, আর এই নকল আঙুলের রডটাও টাইটানিয়ামের। ওই আঙ্গুলের রডটা টাইটেনিয়ামের ছিল না? হ্যাঁ স্যার। আঙ্গুলের রডে টাইটেনিয়াম আর রক্তেও টাইটেনিয়াম। চলো। কোথায় স্যার? চলো বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এয়ারপোর্টের দিকেই যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি ওখানে অপেক্ষা। অপেক্ষা তো আমরাও কখন থেকে করছি শৈলজা। কেন এখানে কেন? আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। খুনিকে দেখতে পাচ্ছি না। খুনিকে পেয়েছেন? হ্যাঁ, খুনি এখানেই আছে, এই বাড়িতে। এখানে এখানে ভেতরে কি করে এলো স্যার? ফ্রেডি। ইয়েস স্যার। শৈলজা ম্যাডামকে খুনিকে চিনিয়ে দাও। আমার কাছে খুনি কোথায় আছে স্যার? আমার কাছে তো শুধু তার ছবি আছে। আর আমি তো ফটোরই কথা বলছি, ফটোটা নিয়ে এসো না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছে, ফটো নিয়ে আসছে। স্যার আসলে আপনি বলছিলেন যে খুনি এখানেই আছে, আপনি কি একবার দেখুন না। স্যার ফেডরিক, কাগজটা তো সরাও, তারপর দেখাও। হ্যাঁ স্যার। ফটোটা তো ভালো করে দেখে নে। 2 বছর পরও আপনারা আমাকে খুঁজেই নিলেন স্যার। কি করব, দরজাতে রক্ত লেগেছিল, আর রক্ত থেকে আমরা ডিএনএ পেয়ে গেলাম। আর সেই ডিএনএটা তোমার ছিল। এবার সত্যিটা বলো, মনিকাকে কেন মারলে? যদি আমি ওকে না মারতাম স্যার, তাহলে আমাকে মেনে দিত। হ্যালো, তুমি কাঁদছো কেন? হ্যাঁ আচ্ছা, সব ঠিক আছে তো? আচ্ছা শোনো, তুমি কান্নাটা বন্ধ করো, আমি এক্ষুনি আসছি। ওকে
মনিকা আমাকে ওই পার্টি থেকে এই বাংলোটায় নিয়ে আসছে। মনিকা খুব কাঁদছিল, বলছিল যে মনিকা! ও আমার সাথে কিছু কথা বলতে চায়। মনিকা! মনিকা, তুমি ঠিক আছো তো? তুমি কাঁদছো কেন? ভিতরে এসো, তারপরে সব বলছি। মনিকা, মনিকা কি হয়েছে? আরে কিছু তো বলো, তুমি কাঁদছো কেন? প্লিজ টেল মি, কি হয়েছে? আর আমি ওর পাতা ফাঁদে পা দিতে শুরু করি, এই ছোট আর তখনই হঠাৎ আমি তোকে মারবো। ও একটা পিন বের করে আর সেটা নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। নিজেকে বাঁচানোর চেষ্টায় আমি ওই পিনটা ওর মাথাতেই ঢুকিয়ে দিই। আমি কি জানতাম যে পিনটা লাগলেই ও মারা যাবে। মনিকা, মনিকা, ও মাই গড! তো তুমি এটা বলতে চাও যে তুমি তোমার প্রাণ বাঁচানোর জন্য ওকে খুন করেছ? হ্যাঁ। যদি তাই হয়ে থাকে তুমি পুলিশকে বললে না কেন? কিন্তু তুমি খুনকে আড়াল করার চেষ্টা করেছিলে আর ধরা পড়ে গেলে। স্যার, আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে আমাকে মাফ করে দিন। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু কিন্তু আমি ফাঁসিতে চড়তে চাই না। প্লিজ প্লিজ স্যার, আমায় বাঁচান। এই বিচার তো আদালত করবে। গাড়ি থামাও, গাড়ি থামাও। লাইসেন্স আছে? দেখাও। যাও যাও তুমি। কি ব্যাপার বলুন তো? সামনে এত জ্যাম, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। মনে হয় চেকিং চলছে। স্যার আমি দেখে আসবো। দেখো দেখো কি হয়েছে। গাড়ির পেপার কোথায়? হ্যাঁ, যাও এগিয়ে যাও। লাইসেন্স দেখান। পিছনে কি আছে? পেপারস আছে? হ্যাঁ স্যার, রুটিন ইনকোয়ারি চলছে। যান, এগিয়ে যান, এগিয়ে যান। খুবই জরুরি এসব। খুব খারাপ অবস্থা এই শহরটার। দারুণ ব্যাপার। মিউজিক টিউন কনসার্ট, RM অডিটোরিয়াম, গানের ধামাকা। ওই একটা প্রতিবেশী আছে আমার, রাহুল। ও আছে এই প্রোগ্রামটায়। ওই অর্গানাইজ করা যারা প্রোগ্রামগুলো, ও তাদের সঙ্গেই আছে। খুব করে বলেছিল যে একবার একটু চলে আসুন। দেখি সময় পেলে যাবো একবার। এমনিতে খুব একটা দরকার নেই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সব ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। ওকে। দাঁড়াও দাঁড়াও, লাইসেন্স আছে? যাও যাও তুমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার, গুলি চালানো হচ্ছে। স্যার, যেভাবে ব্যারিকেডটা ভেঙে পালালো, মনে হয় কোনো বেআইনি জিনিস নিয়ে যাচ্ছে। সেটা তো দেখার পরেই জানতে পারা যাবে যে কি ধরনের জিনিস নিয়ে যাচ্ছে। চুরির জিনিস কিনা। এমনিতে থামবে না মনে হচ্ছে। গুলি চালাও দিকে টায়ারে। ইয়েস স্যার।
এই, হ্যাঁ, তুই পালাচ্ছিলিস কেন? হ্যাঁ, এই, কিছু না বলেই মরে গেল। দেখো দেখো ভেতরে কি আছে। ইয়েস স্যার। সব, হ্যাঁ বিবেক। স্যার পুরো ট্রাকে আমের শুধু পেটিই আছে। শুধু আমের পেটি, আর কিছু নেই? না স্যার, আর কিচ্ছু নেই স্যার। শুধু আমের পেটির জন্য প্রাণ দিতে যাবে কেন? না, এটা হতে পারে না, অন্য কিছু ব্যাপার আছে। বিবেক, কাজ করো, প্রত্যেকটা পেটি খুলে ভালো করে চেক করো, দেখো ভেতরে কি আছে। ইয়েস স্যার। আমি ততক্ষণ অ্যাম্বুলেন্সে ফোন করি। সব 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 স্যার, তাড়াতাড়ি পালান। কি হয়েছে বিবেক? স্যার স্যার, এই ট্রাকে নিউক্লিয়ার কেমিক্যাল আছে স্যার। তুমি হাত দিয়েছো ওতে? হ্যাঁ স্যার। তুমি কি করে জানলে ওটা নিউক্লিয়ার কেমিক্যাল? স্যার আমি নিউক্লিয়ার ল্যাবে কাজ করেছি, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন, নাহলে আমি মারা যাবো স্যার। চলো, তাড়াতাড়ি গাড়িতে তাড়াতাড়ি বসো। চলুন। স্যার তাড়াতাড়ি স্যার, প্লিজ। ঠিক আছে, আমরা তোমাকে হসপিটালে নিয়ে যাব। আগে এক কাজ করো, আগে এসিপি স্যারকে ফোন করো, আর তারপরে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করো, ওদের বলো যে এই রাস্তাটা সিল করে দিতে। তারপর রিসার্চ সেন্টারে ফোন করো, অ্যাটমিক রিসার্চ সেন্টারে বলো একটা টিম পাঠাতে এখানে। স্যার, গোড়েগাঁও বাইপাসে একটা ট্রাকে নিউক্লিয়ার কেমিক্যাল পাওয়া গেছে। GTIF 65TD 78 UY। তাহলে আমার সন্দেহটা সত্যি। সন্দেহ? কিসের সন্দেহ? এই নিউক্লিয়ার কেমিক্যাল 2 বছর আগে এখান থেকেই চুরি করা হয়েছিল। কি অদ্ভুত ব্যাপার, এত সিকিউরিটি আছে এখানে, তাও এই কেমিক্যালটা চুরি হয়ে গেল। জানো না কতটা বিপজ্জনক, এটা দিয়ে অ্যাটম বোমও বানানো যেতে পারে, আর তুমি বলছো চুরি হয়ে গেছে। এক একটা জিনিসের হিসেব রাখা হয়। গোটা দুনিয়া শুধু এই ভয় থাকে যে এই নিউক্লিয়ার কেমিক্যাল কোনো দুষ্কৃতীদের হাতে যেন না পড়ে, আর তুমি বলছো চুরি হয়ে গেছে। কিন্তু স্যার, এই চুরিটা বেইমানি করে হয়েছিল। বেইমানি? কিরকম বেইমানি? 2 বছর আগে এখানে একজন সায়েন্টিস্ট কাজ করত, কাঞ্চা সিনহা। কিছুদিন কাজ করার পরে ও হঠাৎ করে উধাও হয়ে যায়, আর ও নিজের সঙ্গে এইরকম 3খানা সিলিন্ডারও নিয়ে যায়। 3টে সিলিন্ডার। তার মানে 2টো সিলিন্ডার এখনো রয়ে গেছে। তাহলে তো সবকিছুই ধ্বংস হয়ে যাবে এখন। যেখানে যেখানে এই কেমিক্যাল লুকিয়ে রাখা হয়েছে সেখানে তো মানুষজন মরছে, অনেকেই মরেছে। হ্যাঁ স্যার, হতে পারে মারাও গেছে, কারণ এর থেকে তো সবসময় রেডিয়েশন বেরোতেই থাকে। এটাকে যেখানেই রাখুন
ক্ষতিকারক রশ্মি এর থেকে বেরোতেই থাকে, আর যারাই এই রশ্মির সংস্পর্শে আসবে, যদি তার চিকিৎসা না করা হয় সে মরেও যেতে পারে। স্যার, এমনকি যদি এটাকে মাটিতেও পুঁতে দেওয়া হয় তাহলেও কমসে কম 1-150 বছর ধরে এর থেকে ক্ষতিকারক রশ্মি বেরোতেই থাকবে। যদি এটাকে মাটিতে পোতা হয় তো যারা এর ওপর দিয়ে হাঁটবে বা বসবে তারা মরে যাবে। হ্যাঁ, যেই এর কাছে যাবে সে মরে যেতে পারে। এই একটা ভুলের জন্য জানি না আজ অবধি কত লোক মারা গেছে। তোমরা ওই বাকি দুটো সিলিন্ডার খোঁজোনি? খুঁজেছিলাম স্যার, অনেক খুঁজেছিলাম। দেখুন স্যার, আমার এই ব্যাপারে খুব বেশি কিছু জানা নেই। হ্যাঁ, আপনাকে ইন্সপেক্টর করণ সাহায্য করতে পারে, কেননা উনি এই কেসটার ইনভেস্টিগেশন করছিলেন তখন। আচ্ছা, ইন্সপেক্টর করণ। স্যার, হ্যাঁ, ওই ট্রাকের মালিকের খবর পেয়ে গেছি। কে সে? ওই ট্রাক আরতি ট্রান্সপোর্টের, ওনার নাম মিস্টার জিনকা, উনিই মালিক স্যার। জিনকা? ধরো ধরো ওই জিনকাকে। কিন্তু স্যার, উনি বলছিলেন যে ওনার এই ট্রাকটা প্রায় 25 দিন আগে চুরি হয়ে গেছিল। ট্রাক চুরি হয়ে গেছে? হ্যাঁ স্যার, উনি চুরি রিপোর্টও লিখিয়েছিলেন। এই দেখুন স্যার। পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ নিয়েছে? রিপোর্টটা ঠিক? হ্যাঁ স্যার, একদম ঠিক আছে। ফ্রেডি, ধরে নিলাম রিপোর্টটা সত্যি, তাও ওই লোকটার উপর নজর রাখো। কোথায় যায়, কি কি করে, যদি কিছু গন্ডগোল মনে হয় ইনফর্ম করো। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, স্যার আরটিওদের কাছে ট্রাক ড্রাইভারের পুরনো অ্যাড্রেস আছে। পুরনো অ্যাড্রেস? ইয়েস স্যার। ঠিক আছে, ওই পুরনো অ্যাড্রেসেই যাও। ওখানকার আশেপাশের প্রতিবেশীদেরও জিজ্ঞাসা করো। ইয়েস স্যার। যাও। স্যার। হ্যাঁ স্যার, ইনি মিস্টার করণ। 2 বছর আগের এই চুরির কেসটা ইনিই হ্যান্ডেল করছেন। হ্যালো স্যার। মিস্টার করণ, দেখুন সিদ্ধার্থ আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে। ও এটাও বলেছে যে আপনি এই কেসে আমাদের সাহায্য করবেন। হ্যাঁ স্যার, প্লিজ বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আপনি নিশ্চয়ই কাঞ্চা সিনহার নাম শুনেছেন? হ্যাঁ স্যার। 2 বছর আগেও নিউক্লিয়ার ল্যাব থেকে কিছু নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল চুরি করেছিল। ইয়েস স্যার। তো ওর ব্যাপারে আপনি যা কিছু জানেন, যা ইনফরমেশন আছে, ছোট থেকে ছোট ইনফরমেশনগুলো সবই বলুন। কিন্তু স্যার, ও তো মরে গেছে। কাঞ্চা সিনহা মারা গেছে? হ্যাঁ স্যার। কবে? 6 মাস আগে একটা এনকাউন্টারে ও মারা গেছে স্যার। তাহলে তাহলে এই কাজগুলো করছেটা কে? হয়তো ওর লোকেরা। কারা এই লোকেরা? সুমনা, কাঞ্চার স্ত্রী। কাঞ্চা মরে যাওয়ার পর ওর স্ত্রীকে আমরা খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওকে পাইনি। আর হ্যাঁ স্যার, অশোক নামের একটা লোক ওর সাথে থাকতো, কাঞ্চার রাইট হ্যান্ড। এই ফাইলে অশোক আর সুমনার ব্যাপারে সবকিছু লেখা আছে স্যার। হ্যাঁ স্যার। ওকে। কি? ওই ড্রাইভার যদি ব্যারিয়ার ভেঙে চলে না যেত তাহলে তো আমরা জানতেই পারতাম না ওই পেটিগুলোর পেছনে কি ভয়ঙ্কর জিনিস রাখা ছিল। ঠিকই বলেছো তুমি। এই বেচারা তো নিজের প্রাণটাই হারিয়ে ফেললো। কোনো বেচারা টেচারা নয়, এ ওই চোরগুলোর মধ্যে একজন। অভিজিৎ যদিও জানতেই পারতো যে এই পেটিগুলোর পেছনে এই ভয়ঙ্কর জিনিসগুলো আছে, তাহলেও যেতই না। তাছাড়া সালুকে 80% মানুষজনও এই নিউক্লিয়ার কেমিক্যাল বা রেডিও অ্যাক্টিভের ব্যাপারে কিচ্ছু জানে না। আচ্ছা, বিবেক কেমন আছে এখন? বিবেক এখন ঠিক আছে স্যার। ডাক্তার বলেছে ওকে একদিনের জন্য অবজারভেশনে রাখতে। স্যার, আরও একটা ব্যাপার জানা গেছে। সেটা কি? স্যার, এই পেটিগুলো যেখানে রাখা ছিল সেখানে বাদুড়ের বাসা ছিল, ব্যাটস। বাদুড়ও থাকে ওখানে? আর ইউ শিওর? তার মানে কি? না না, মানে কোনো ভুল হচ্ছে না তো আপনাদের তরফ থেকে? আরে কি হয়েছে অভিজিৎ তোমার? আরে এই কথাটা সারিকা খুঁজে বার করেছে, আর সারিকাকে তুমি প্রশংসা করো, তাই না? সালুকে, সারিকা খুব ভালো কাজ করেছে। গুড ওয়ার্ক। হ্যাঁ, সেই ব্যাপারটা তো ঠিকই। না মানে বদমাসদের সঙ্গে বাদুড়ও থাকে, এই ব্যাপারটা তো আপনারাই বলতে পারেন। বাবা বাবা। না মানে ডক্টর সালুখের মুখ থেকে কোনোদিন কারোর প্রশংসা শুনিনি, তো সেই জন্যে আমার তরফ থেকেও বাবা। স্যার, বাদুর সম্বন্ধে কি করে জানতে পারলেন? আমি বলছি।
এ দেখো, এই যে আমের পেটিগুলোর নিচে মাটি লেগে আছে, এতে বাদুড়ের বিষ্ঠা লেগে আছে। যদি মুখ থেকে এটা বেরিয়ে যেত যে জুতোর নিচের মাটি আর টায়ারে লাগা মাটি, ওটা ডক্টর সোনালি নোটিস করেছিল, তো আমি ওটা বলতেই যাচ্ছিলাম। কোথায় স্যার? আপনার মুখ দিয়ে ভালো কথা কোথায় বেরোয় বলুন? স্যার একটু এদিকে। হ্যাঁ, হ্যাঁ স্যার, মাইক্রোস্কোপ দেখুন। স্যার, টায়ার থেকে যে মাটিটা পেয়েছি ওটা বেশ পুরনো। ইনফ্যাক্ট ওটা রাজা মহারাজাদের টাইমেরও হতে পারে। এত পুরনো? হ্যাঁ স্যার। তার মানে 400-500 বছরের পুরনো? হ্যাঁ বস, এই মাটি যেখান থেকে এসেছে সেখানে হয়তো পুরনো কেল্লা আছে অথবা দুর্গ। কোনো পুরনো ফোর্টও হতে পারে। হতে পারে। স্যার, যেখানে তল্লাশি নেওয়া হয়েছিল গাড়িগুলোর, সেখান থেকে 30 কিলোমিটার দূরে একটা কেল্লাও আছে। আর স্যার, হতে পারে ওখানে বাদুড়ও আছে। তাহলে চলো গিয়ে দেখতে হবে ওই জায়গাটা। হ্যাঁ, বেশি চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আমি জানি সেটা। হ্যাঁ, কাজ হয়ে গেলে ফোন করছি। একটা খারাপ খবর আছে বস। কি? সিআইডি। সিআইডি? আরে সিআইডির আগে বল। সিআইডিরা সব জেনে গেছে আমাদের নিউক্লিয়ার প্ল্যানের ব্যাপারে। কি? সিআইডি জানতে পেরে গেছে? সিআইডি জানতে পারলো কি করে? কে বলেছে ওদের? ট্রাক গোডাউন থেকে নিউক্লিয়ারের জিনিস নিয়ে যাচ্ছিল, তখনই সিআইডিরা ধরে ফেলে। তাই ওরা জানতে পেরেছে। আমি বলি কি, যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা ছেড়ে দেওয়া উচিত। না, সব প্ল্যান নষ্ট হয়ে গেল। তোমাদের জন্য হয়েছে। বস, বেশি চিন্তা করার দরকার নেই। একটা কাজ করি, প্ল্যানটা পোস্টপন্ড করে দিই। না, আমি প্ল্যান পোস্টপন্ড করে দেবো? সেই প্ল্যানটা পোস্টপন্ড করে দেবো যেটার পেছনে এত কিছু করেছি? বস, সিআইডিদের চেনেন না। একবার কারোর পিছনে পড়ে গেলে না তার বাবাদেরও ছাড়ে না। বোঝার চেষ্টা করো বস, যতদিন না মামলা ঠান্ডা হয় আমরা চুপ করে যাই। না, এখন আমি পিছু হটতে পারবো না। আমার এত টাকা লেগে গেছে এই মিশনে। যদি এই মিশন সাকসেসফুল না হয় তাহলে আমি তোমাদের একজনকেও ছাড়বো না। ভালো করে দেখো, যারা এই বিপজ্জনক কাজ করে তারা গুলি চালাতে দেরি করে না। এই পুরো জায়গাটা ভালো করে দেখো। হ্যাঁ অভিজিৎ। না স্যার, এখানে তো কিছুই নেই। আচ্ছা, কিন্তু এই ট্রাকটা স্যার এখান থেকেই গেছে। জায়গাটা নির্জন। আর এই দেখুন, এরকমই পাথর ওই ট্রাকটা টায়ারে লেগেছিল স্যার। হ্যাঁ অভিজিৎ, এমন একটা জায়গা খোঁজো যেখানে বাদুড় আছে, ওখানেই ওদের আড্ডা হতে পারে। কোকিল নয়, এটা কাজল। কোথায় ও? এই যে স্যার। হ্যাঁ কাজল। স্যার। হ্যাঁ বলো। স্যার, ওই দেখুন গাড়ি। আমার মনে হয় ওরা এখন এখানেই আছে।
অভিজিৎ, কেউ আছে ভেতরে, কেউ আছে। মাই গড, এ আবার কে? স্যার এই লোকটা যার ব্যাপারে আপনাকে আমি বলেছিলাম স্যার, কাঞ্চা সিনহার রাইট হ্যান্ড স্যার। ও রাইট হ্যান্ড? স্যার হ্যাঁ স্যার একে বাঁচাতেই হবে স্যার, এ সব কিছুই জানে স্যার। বলো বলো অশোক। হ্যাঁ হ্যাঁ, কাজল তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। স্যার অশোক, অশোক, মাই গড, এ তো মরে গেল। মাই গড স্যার, এই যে কয়েকটা ফিল্মের টিকিট পেয়েছি স্যার, আরেকটা ব্লু প্রিন্টও পেয়েছি স্যার। টিকিট পেয়েছো? স্যার 20 মিনিট আগে এই মোবাইল ফোন থেকে কল করেছিল। কাকে? দেখো কোনো নাম টাম আছে কিনা। নাম তো নেই স্যার, নাম্বার আছে। বম? স্যার হ্যাঁ এখানে বম আছে, ফাটবে এক্ষুনি, পালান এখান থেকে। কারণ তাড়াতাড়ি পালাও। অভিজিৎ, কাজু তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার। স্যার এটা এটা আমাদের জন্য ছিল স্যার। আই নো, আমরা কোনো রকমে বেঁচেছি। অভিজিৎ ওরা জানতে পেরেছিল যে আমরা এখানে আসছি, কিন্তু বেচারা কারণ মারা গেল। স্যার 20 মিনিট আগে ও যাকে ফোন করেছিল, খোঁজ নিয়ে দেখা যাক নাম্বার টাকার সমস্ত সত্যি সামনে চলে আসবে। খোঁজ নাও, এই নাম্বারটা কর। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। আমরা শুধু এটাই জানতে চাই যে এই নাম্বারটা এই মুহূর্তে কোথায় আছে। ওকে, ইয়া ঠিক আছে। স্যার কি বলছিল এই মোবাইল কোম্পানি? যে মুহূর্তে ওরা জানতে পারবে আমাদের জানিয়ে দেবে। এটাই তো, যে এই মুহূর্তে ও কোথায় আছে? অশোক যাকে ফোন করেছিল। হ্যাঁ, অশোক তো কাঞ্চা সিনহার কাছের লোক, তাহলে ওকে কেন মারলো? নাতাশা, অপরাধীদের কোনো আত্মীয় সম্বন্ধী হয় না। কাজ ঠিক হলে খুব ভালো তুমি, আর নইলে সোজা উপরে। কার ফোন স্যার? তারই ফোন, যার খোঁজ করতে চাইছি আমরা। স্যার আপনি ফোনটা তুলেই নিন, কথা বলুন ওর সাথে। যদি আমি কথা বলি না ফ্রেডি, তাহলে এক্ষুনি পালাবে চিরদিনের জন্য। ইয়া হ্যালো, হ্যাঁ আমি দয়া বলছি। হ্যাঁ স্যার, ওকে ওকে ঠিক আছে। ইয়া সচিন, গাড়ি আগে থেকে ঘুরিয়ে নাও। স্যার কি জানা গেল স্যার? মোবাইল কোম্পানির কথা অনুযায়ী ওই লোকটা এই মুহূর্তে রোটারো মলে আছে। আমাদের তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। মলের মধ্যে এতগুলো লোক আসা যাওয়া করে, কি করে জানতে পারবো কে কোথায় আছে? ফ্রেডি, সব জায়গায় এই রকম ভাবে কান্নাকাটি করে কাজ শুরু করা উচিত নয়, বুঝেছো? আরে একটুখানি সুযোগ পেলেই তো তুমি 2-4 ফোঁটা চোখের জল নষ্ট করে ফেলো। এরপর সবসময় মনে রাখবে, সিআইডির কোনো কাজ নেগেটিভ মানসিকতা দিয়ে শুরু করা উচিত নয়, বুঝেছো? মনে হচ্ছে দয়া স্যার খুব তাড়াতাড়ি এসিপি হয়ে যাবে। নাতাশা, একটু ফোনটা দাও তো। এইটাই আমাদের আজকের পাখি, একেই ধরতে হবে আমাদের। মহেশ। কে মহেশ? কাকে ফোন করেছেন আপনি? সরি সরি, আমি মহেশের সঙ্গে কথা বলতে চাই। আমি নয়, আপনি কে বলছেন? হ্যালো। ও মনে হয় রং নাম্বার হয়ে গেছে, সরি সরি। আরে ফোনটা রাখুন, রং নাম্বার।
তাড়াতাড়ি ফোনটা তুলুন, নইলে ও পালিয়ে যাবে। নাতাশা, সেটাই তো আমি চাইছি, যে এখান থেকে পালাক। তাহলেই তো আমরা এটা জানতে পারবো যে ওর আড্ডাটা কোথায়। এদিকেই আসছে ও, একটু সাবধানে তাকাবে না ওর দিকে। রেডি? ইয়েস স্যার। একটা কাজ করো, একটু কাছে গিয়ে শোনার চেষ্টা করো এরা দুজন নিজেদের মধ্যে কি ধরনের কথাবার্তা বলছে। আচ্ছা। অশোককে আমি 10 বার ফোন করেছি, ফোনই তুলছে না, জানি না কোথায় পড়ে থাকে। আরে কোথাও কিছু হয়নি তো? কি হবে? আমার তো মনে হচ্ছে সিআইডির হাতে ধরা পড়ে গেছে। আমি একটা কাজ করি, বসকে ফোন করি, বলি যে অশোক ফোন তুলছে না, হ্যাঁ সিআইডি হয়তো ওকে ধরে ফেলেছে। তুমি একটা কাজ করো, বসের অ্যাড্রেসটা দাও। 1 মিনিট, পানটা ধরো। এখানে বসের ঠিকানা আছে, আর আজ ওনাকে কোথায় পাবে সেটাও লেখা আছে। স্যার, ওর বসের কাছে যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা এই লোকটার পেছনে ধাওয়া করছি, তুমি এখানেই থাকো, ওই পাওয়ানওয়ালাকে নজরে রাখো, ঠিক আছে? ঢুকলো তো এখানেই, এই তো ওর বাইকটা, এখানেই কোথাও থাকবে ও। দেখো চারদিকে। হ্যালো স্যার, স্যার ওকে দেখেছি। হ্যাঁ স্যার, আপনি এদিকে চলে আসুন তাড়াতাড়ি। গাড়ির কাজটা এতটাই কালো যে বোঝাই যাচ্ছে না ভেতরে কে বসে আছে। এদিকেই ফিরে আসছে। এক কাজ করো, তোমরা দেখো গাড়িটায় কে আছে, দিয়ে গাড়ি আমি একে দেখছি। তুমি? অশোক আর সুমনার ব্যাপারে সবকিছু লেখা আছে স্যার। তাড়াতাড়ি বেরো, চলো তাড়াতাড়ি এসো এদিকে। এদিকে এসো। এগো। অনেক ছুটে নিয়েছিস, চল। ও তুমি? হ্যাঁ স্যার, সুমনা, কাঞ্চা সিনহার বউ। বলো কি করছো এখানে? দেখুন, আমি কিছু জানি না। তুমি সব কিছু জানো। তোমার স্বামী তো নিউক্লিয়ার কেমিক্যাল চুরি করেছিল। আমি বললাম তো যে আমি কিছুই জানি না। ও এইভাবে বলবে না।
ওর একটু মারের প্রয়োজন। না, মারবেন না। আমি সব বলছি। আমি কি করতাম? আমি আগেই বলেছিলাম যে চলো। আরে সুমনা, দাঁড়াও। সুমনা, সুমনা, এই ভাই, এই ইটস অ্যান ইমার্জেন্সি, বাইক দরকার, সরো সরো। সুমনা, 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 কারা আছে এর ভেতরে? সুমনা, তাড়াতাড়ি বলো, দেখো আমরা ওদের ধরতে পারি এখনো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। সানডে। সানডে? সুমনা, সানডে কি? হ্যাঁ সুমনা, সুমনা, সুমনা। ম্যাম, স্কেচ হয়ে গেছে। স্যার, হ্যাঁ, স্কেচ হয়ে গেছে। তাহলে এই দেখেই বদ মনে হচ্ছে। আমাদের রেকর্ডে চেক করো, দেখো এর ব্যাপারে কি জানা যায়। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, এই লোকটা যেই হোক না কেন, এর মাথায় নিশ্চয়ই কোনো বড় প্ল্যান আছে, কোনো ভয়ঙ্কর স্কিম করছে স্যার। করতে দাও প্ল্যানিং, কিন্তু আমরা ওকে সফল হতে দেবো না কাজল। স্যার, গাড়ির ভিতর থেকে সিনেমার 15টা টিকিট পাওয়া গেছে। 15টা? আর সব থেকে বড় কথা হচ্ছে এই লোকটা এই একটাই সিনেমা এক সপ্তাহে একটাই থিয়েটারে 15 বার দেখেছে। কি এমন আছে ওই সিনেমাটাতে? কোন থিয়েটারে? স্যার, RM থিয়েটার, রোটোরো মলে। এটা RM থিয়েটার, রোটোরো মল। অভিজিৎ, 15 বার একই সিনেমা, আর সেটাও একই হলে দেখার মানে কিছু একটা গোলমাল আছে, কিছু গন্ডগোল আছে অভিজিৎ। গন্ডগোল আছে স্যার, গন্ডগোল আছে। এই দেখুন, একদিনও দুপুর 12:30 দেখছে শো, সেই দিনই সন্ধ্যে 6:30টার সময় শোটা দেখছে, ঠিক তার পরের দিনই 11:30টার সময় দেখছে। যেখানে কি এই ফিল্মটা খারাপ হয়েছে, ফ্লপ স্যার, তা সত্ত্বেও লোকটা বারবার এই সিনেমাটি দেখছে কেন? অভিজিৎ, ওই হলে বোম লাগানোর চেষ্টা করছিল। ফিল্ম দেখার অজুহাতে ও বারবার ওই থিয়েটার হলে গিয়েছিল জায়গা খোঁজার জন্য, বোম রাখার জন্য। স্যার, হ্যাঁ, এই লোকটা আমাদের রেকর্ডে রয়েছে। স্যার, এই লোকটার নাম রমেন, আর ইন্টারপোল একে খুঁজছে একটা বম ব্লাস্টিং এর কেসে। স্যার, এই ব্যাপারটা তো শিওর যে এই লোকটা মুম্বাই শহরে কিছু না কিছু করার চেষ্টা করছে। তার মধ্যে থেকে এই জায়গাটা, ওই মলটাও হতে পারে। কাজল, স্যার, যে ব্লু প্রিন্টটা পাওয়া গেছে গাড়ি থেকে, ইন্টারনেটে চেক করে দেখো কোন জায়গার ব্লু প্রিন্ট ওটা, তাড়াতাড়ি। ইয়েস স্যার। নাতাশা, ইয়েস স্যার। সুমনা মারা যাওয়ার আগে কিছু বলেছিল কি? সানডে। সানডে? হ্যাঁ স্যার। সানডে, রবিবার। অভিজিৎ, আচ্ছা এই সুমনা আমাদের এটা বলতে চাইনি তো যে রবিবার শহরে কোনো ব্লাস্ট হতে চলেছে, হয় এই মলে বা থিয়েটার হলে? স্যার, সানডে তো কালই, আর সানডে দিনে মলে প্রচুর ভিড়ভাট্টা হয়। কোথাও এই সানডেরই কথা বলছিল না তো? স্যার, হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওর যদি মলেই ব্লাস্ট করার ছিল তাহলে থিয়েটারে গেল কেন? ডাইরেক্ট মলে গিয়েই প্ল্যান করতে পারতো।
মলেই যাব আমরা। খোঁজ নিতে হবে পুরো মলের, জানা যাবে কি গোলমাল আছে। স্যার রমেনকে এখনো অবধি দেখা যাচ্ছে না। হ্যাঁ, সকাল থেকেই খুঁজছি। স্যার এরকম নয় তো, ও নিজের প্ল্যানটাই চেঞ্জ করেছে? না নাতাশা, যদিও এই মলেই ব্লাস্ট করার প্ল্যান করে থাকে তাহলে নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। এক মিনিট, ওই ক্যামেরাটা একটু জুম করো তো। নাতাশা, সুমনা মারা যাওয়ার আগে কি বলেছিল মনে আছে? হ্যাঁ স্যার, সানডে। সানডে, আর আজ সানডে। চিন্তা হচ্ছে যে ও ভেতরে না ঢুকে আসে। স্যার যেরকম চেহারার কথা আপনি বলছিলেন ওরকম তো কাউকে এখনো দেখতে পাচ্ছি না। আরে ছদ্মবেশেও তো আসতে পারে, কারণ ও জানে সিআইডি ওকে খুঁজছে। কিন্তু স্যার আমাদের স্টাফ তো গেটে ডিউটি করছে। স্যার যদি এত সিকিউরিটি থাকে ও ব্লাস্ট করার মতো নিজের সাথে কিছু আনবে না। কেন আনবে না নাতাশা? যদি এনাদেরই কেউ ওকে সাহায্য করে তখন? স্যার এটা কি বলছেন আপনি? এরকম কি করে হবে বলুন? অনেক কিছুই হতে পারে, অনেক কিছু। নাতাশা, ফেডরিককে ফোন করে জিজ্ঞাসা করো এখানে যতগুলো স্টাফ আছে ভেতর থেকে বাইরে আর বাইরে থেকে ভেতরে তাদের উপর কড়া নজর রেখেছে কিনা জিজ্ঞাসা করো, দেখো কি বলে। ইয়েস স্যার। এক মিনিট দাঁড়াও না ভাই। ঠিক করে ডিউটিটাও করতে দেয় না, বারবার খালি এরা ফোন করে। বলো নাতাশা। ফ্রেডি স্যার কিছু জানলেন? এখানে এমন কাউকে দেখতে পাইনি যার উপর সন্দেহ হয়। সমস্ত স্টাফ আর মেম্বাররাই আসছে এই গেট দিয়ে। স্যার ওই লোকটা চেহারা বদলেও ভেতরে আসতে পারে, আর বলা যায় না স্টাফ মেম্বার হয়ে এতক্ষণে হয়তো ভেতরেই রয়েছে। আমার চোখকে ফাঁকি দিয়ে আজ পর্যন্ত কেউ পালিয়ে যেতে পারেনি, বুঝেছো? সেটা কি করে স্যার? আমি সমস্ত স্টাফ আর মেম্বারদের একটা স্পেশাল ব্যাচ দিয়ে রেখেছি, আর সমস্ত মেম্বারকে আমি ভালো করে চেক করে ভেতরে ঢুকতে দিই। বলে দিও এসিপি স্যারকে। ওকে স্যার। কি বললো ফেডরিক নাতাশা? স্যার ফ্রেডি স্যার বলছেন যে ভেতরে এরকম কোনো লোক আসেনি যারা সন্দেহজনক। ভেতরে কেউ আসতেও পারবে না, ওখানে ফেডরিক দাঁড়িয়ে আছে। ফেডরিকের চোখে ধুলো দিয়ে কেউ ভেতরে আসতে পারবে না।
হ্যাঁ অভিজিৎ। সবে মাত্র একটা লোক স্ক্রিন নাম্বার 2 থেকে বেরোলো। হ্যাঁ হ্যাঁ, লম্বা মতো। হ্যাঁ ওটাই মনে হচ্ছে, দেখো ওকে। ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এ টয়লেটের দিকে যাচ্ছে বোধ হয়। হ্যাঁ আমি পরে ফোন করছি, দেখছি আমি। ঠিক আছে, ওকে। হাই। হ্যালো। ইন্সপেক্টর দয়া, তুমি কি ভেবেছিলে তুমি যখন চাইবে যেখানে চাইবে আমাকে ধরে নেবে? আমি সিআইডির থেকে 10 পা আগে ভাবি। আমি বরুণ বলছি স্যার, বাইরে গেছে। আরে এনার কি হলো? জানি না, মাথা ঘুরে পড়ে গেছে। আরে এনার মাথায় লেগেছে দেখছি। আরে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ ওই মাথাটা নিচে ঢুকে গেছে। আমি সিকিউরিটিকে জানাচ্ছি, অ্যাম্বুলেন্স ফোন করার জন্য। হসপিটালে নিয়ে যেতে হবে। আরে 1 মিনিট, তোমরা এনাকে দেখো, আমি এক্ষুনি একটা ফোন করে আসছি। হ্যালো। হ্যাঁ দয়া, এলো ওই লোকটাকে। আমি বরুণ বলছি স্যার, আপনার বন্ধুর মাথায় লেগেছে, অজ্ঞান হয়ে গেছে। কি অজ্ঞান হয়ে গেছে? কে তুমি, কোথা থেকে বলছো? বাথরুম থেকে। বাথরুম থেকে? মাই গড। দয়া দয়া দয়া, মাই গড। দয়া, কি হলোটা কি ওর? জানি না স্যার, ভেতরে এসে দেখি উনি পড়েছিলেন, ওনার পাশে একটা লোকও ছিল। দয়া দয়া, মাই গড। দয়া ঠিক আছো? দয়া দয়া, সাবধানে, রক্ত বেরোচ্ছে। আমার কিছু হয়নি। দয়া, ও মাথাটা ঘুরছে। মাই গড। মাই গড, সাবধানে ওঠ, সাবধানে। মাথার পেছনে মেরেছে অভিজিৎ, কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এখন ঠিক আছো? ওই লোকটা কে ছিল? কে ছিল ওই লোকটা? জানি না। কোথায় গেল? বাইরে গেছে, বললো অ্যাম্বুলেন্সকে ফোন করছি। অভিজিৎ, ওটা রমেনই ছিল, আর ও জানতো যে ওর পেছু ধাওয়া করে আমরা এখানে এসে পৌঁছেছি। হ্যালো স্যার, স্যার একটু গন্ডগোল হয়ে গেছে। দয়াকে ওই লোকটা মেরেছে স্যার। না না স্যার, ভয় পাওয়ার কোনো দরকার নেই, বেশি চোট লাগেনি। রমেন এখানেই আছে স্যার, ও ছদ্মবেশে ঘুরছে। কিছু জানতে পারলে অভিজিৎ? না স্যার, গোটা মলটা খুঁজে দেখলাম, কোথাও দেখতে পেলাম না ওকে। স্যার মনে হচ্ছে এখান থেকে পালিয়ে গেছে। ও বুঝতে পেরেছে যে সিআইডি ওর পেছন তো ছাড়বে না, তাই এখান থেকে পালিয়ে গেছে। স্যার ও হলের ভেতরেও যায়নি, সমস্ত রেকর্ড চেক করা হয়ে গেছে। ও ভেতরেও নেই, বাইরেও যায়নি, তাহলে গেল কোথায়? দুম করে তো গায়েব হতে পারে না। স্যার তার মানে ও তখনই গেছে যখন দয়ার মাথায় আঘাত করলো।
কাজল একটা কাজ করো, কন্ট্রোল রুমে ফোন করো, ওদের বলো বিল্ডিং এর সমস্ত জায়গা যেন চেক করে, কোনো কোণা যেন বাদ না যায়, তাড়াতাড়ি। ইয়েস আর স্যার। হ্যাঁ, একটু সাবধানে, লোকেরা যেন কিচ্ছু জানতে না পারে, তাহলে লোকেরা কিন্তু ভয় পেয়ে যাবে। ওকে স্যার। স্যার, আমার মনে হয় আমাদের এই মলটা খালি করিয়ে দেওয়া উচিত। ও যদি সত্যি এখানে বোম রেখে থাকে তাহলে যে কোনো মুহূর্তে ফাটতে পারে স্যার, আর আশেপাশের লোকজনদের প্রাণও চলে যেতে পারে স্যার। তো আমার মনে হয় স্যার এই লোকগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত স্যার। হ্যাঁ, কিন্তু এদেরকে কি বলবো, কি এক্সকিউজ দেবো? যাও কিছু বলে দেবো, বলবো যে এই ইলেকট্রিকের গন্ডগোল আছে, ওটা ঠিক করতে হবে, তো ততক্ষণ আপনারা এখান থেকে বাইরে যান প্লিজ। কারেক্ট, গুড আইডিয়া। নাতাশা, মলের ম্যানেজারকে গিয়ে বলো এখানকার সমস্ত লোককে বের করতে, যেমন দয়া বললো তাই করো, যাও sir. তাড়াতাড়ি। হ্যালো হ্যাঁ রাহুল, বলো কি হয়েছে? স্যার, মনে আছে তো ফাংশনে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। কবে যেন প্রোগ্রামটা? স্যার আজকে। আজকেই আছে না? হ্যাঁ। ওকে, ঠিক আছে। কটায় আসবেন স্যার? সময়টা একটু বলুন। টাইমের কথা বলতে পারবো না। কিন্তু স্যার আপনাকে আসতেই হবে। না, কোনো গ্যারান্টি দিতে পারছি না। আসার চেষ্টা করবেন স্যার। ঠিক আছে ঠিক আছে। আগেরবার কিন্তু আসেননি। আরে না, আমার চাকরিটাই তো এইরকম। স্যার, প্রোগ্রাম শুরু হতে আধ ঘন্টা বাকি আছে। রাহুল, আমি চেষ্টা করব। আচ্ছা, এই জায়গাটা কোথায় যেখানে আমায় যেতে হবে? স্যার, রোটারো মল পার করে RM অডিটোরিয়াম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি চলে আসবো। স্যার, চিফ গেস্ট হচ্ছেন অরুণ বাবু। রাহুল, আমি যাওয়ার চেষ্টা করব ওখানে, ঠিক আছে? ওকে স্যার। থ্যাঙ্কস। হ্যাঁ দয়া, কি হলো? না স্যার, এটা আমার এক প্রতিবেশীর ফোন, আমার একটা ফাংশনে যেতে হবে। কোথায়? স্যার ওই এই যে বিবেক। হ্যাঁ বিবেক, বলো। কি? ঠিক আছে ঠিক আছে, আসছি। স্যার, বিবেক কিছু জানতে পেরেছে, বিরাট বড় গন্ডগোল আছে। লেটস গো। বিবেক, কোথায় তুমি? আরে হ্যাঁ স্যার। বিবেক, কি হয়েছে? কিছু পেয়েছো তুমি? স্যার, শুধু এই এসির ডাকটা খোলা আছে, এই দেখুন স্যার। আর এই সিঁড়িটা এখানে দাঁড় করানোই ছিল, আর এসির ডাকের ভেতরে জুতোর চিহ্ন আছে স্যার। এসির ডাকে জুতোর ছাপ? তার মানে এটাই হতে পারে অভিজিৎ, ও এখান দিয়েই কোথাও গেছে। স্যার, যদি ওই ডাক্তার ভিতর দিয়ে গিয়ে থাকে, কোথাও এমনটা নয় তো যে ওই বমটাই ডাক্তার ভিতরে রেখে দিয়ে গেছে? হ্যাঁ, হতে পারে, সেটা নিশ্চয়ই হতে পারে। বিবেক, ইয়েস স্যার। তুমি কি এর ভেতরে যাবে? ইয়েস স্যার। দেখো, ভেতরে বোম লাগানো আছে কিন্তু। যাবে? ইয়েস স্যার। গুড, ভেতরে যাও আর ভালো করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। আর একটা কথা, আর এইটা কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটাও দেখে আসবে, বুঝেছো? আর খুব সাবধানে, নো রিস্ক। ইয়েস স্যার। বিবেক, যাও। সাবধানে। অভিজিৎ, স্যার। যাও ওর পেছনে, ছেলে মানুষ, হয়তো ওকে সামলাতে হতে পারে, যাও সাবধানে। গেছে স্যার, ও ভিতরে গেছে। গুড। স্যার, মল খালি করে দিয়েছি। হ্যাঁ, স্যার, মল খালি করে দেওয়া হয়েছে। ভেরি গুড। আর বম্ব স্কোয়াডদের কাজ চলছে? ইয়েস স্যার। গুড। হ্যাঁ বিবেক, আচ্ছা ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো, আমরা ওখানে আসছি, তুমি ওখানেই থেকো, বুঝেছো? ওকে ওকে। কি বললো স্যার? বিবেক বলছে ভেতরে কোনো বোম টোম রাখা নেই, আর এটা সোজা RM অডিটোরিয়ামে গিয়ে খুলছে। RM অডিটোরিয়ামে? হ্যাঁ, RM অডিটোরিয়াম। এই ডাকটা গিয়ে RM অডিটোরিয়ামে শেষ হয়েছে, তার মানে ওই লোকটা এই অডিটোরিয়াম ওড়াতে চায়। এসে গেছে।
স্যার এই প্রথমবার আপনাকে সামনাসামনি দেখছি, কি যে খুশি হয়েছি আপনাকে বোঝাতে পারবো না। আসলে ব্যাপারটা হলো এত দৌড়দৌড়ি করতে হয় যে লোকেদের সঙ্গে দেখা করার সময়ই পাই না। আসুন স্যার আসুন। সিকিউরিটি, এই বিল্ডিং এর দেখভাল কে করে? দা সবাইকে এখান থেকে যেতে বলো। চলুন বাইরে চলে যান, কেউ বাইরে দরজার সামনে দাঁড়াবেন। আরে অদ্ভুত লোক তো আপনারা। আমরা প্রোগ্রাম দেখতে এসেছি আর আপনি আমাদেরকে যেতে দিচ্ছেন না। দেখুন, সুরক্ষার কারণেই আমরা আপনাদের বাইরে যেতে বলছি। প্লিজ আমাদের কথা শুনুন, আমাদেরও কোনো ইচ্ছে নেই, চলুন প্লিজ। আমি তো যাবো, দেখি কি আটকায় কেউ আমাকে। আপনাকে আটকাবে না, একেবারে স্বর্গে যাবেন আপনি, বুঝেছেন? মারা যাবেন যদি এই বোমটা এখানে ফাটে। হ্যাঁ চলুন। ঠিকই চলেছেন, চলুন চলুন প্লিজ, জায়গা খালি করুন, চলুন যান, বাইরে যান প্লিজ। আসুন বা এসো এদিকে আসুন। হ্যালো এসিপি, হ্যালো, কেমন আছেন? ভালো আছি। তাহলে আপনিও কি প্রোগ্রামে এসেছেন? না, আমরা প্রোগ্রাম দেখতে আসিনি, কিন্তু যারা এখানে প্রোগ্রাম দেখতে এসেছে তাদের আটকাবার জন্য এসেছি। কেন, কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, সমস্যা আছে। আপনাদের এক্ষুনি এই মুহূর্তে অডিটোরিয়ামটা ফাঁকা করে চলে যেতে হবে। প্লিজ প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন। বাইরে চলুন প্লিজ। প্লিজ আসুন, প্লিজ ফাস্ট। রমেন এখানেই আছে, আর বমটা এখানে কোথাও প্ল্যান করেছে, আর হলে প্রচুর লোক বসে রয়েছে। চলো ছড়িয়ে পড়ো, ভালো করে চেক করো। দেখুন প্লিজ তাড়াতাড়ি অডিটোরিয়াম খালি করে দিন, প্লিজ প্লিজ। সিকিউরিটি রিজন আছে, আপনাদের পরে বলবো। এখন প্লিজ এখান থেকে উঠুন, প্লিজ প্লিজ বেরিয়ে যান, প্লিজ। আপনাদের ভালোর জন্যই বলা হচ্ছে, প্লিজ বেরোন, প্লিজ। আমরা পরে বলছি আপনাদের, সিকিউরিটি রিজন এটা, প্লিজ বেরোন। আর কথা বলবেন না, বেরোন। তাড়াতাড়ি যান। রমেন, এই কি হচ্ছে কি? রমেন দাঁড়াও, দাঁড়াও। কোথায় রেখেছিস ওই নিউক্লিয়ার প্যাকেট? হ্যাঁ দেখ, এখন ভালোভাবে জিজ্ঞেস করছি, এরপর আর হাসার মুখ থাকবে না, চল ভেঙে যাবে তোর। বলবি না তুই? হ্যাঁ বল, হ্যাঁ বল। দয়া স্যার, কি ওই হয়েছে? লোকটা পোডিয়ামে কিছু একটা রাখছিল দেখেছি। পোডিয়ামে? সচিন স্যার, ছাড়বে না একে, ধরে থাকো। আরে গর্দব, বোম ফাটতে চলেছে। সচিন, বিবেক, একে নিয়ে যাও। চল বোম ফাটবে। চল। দা, অভিজিৎ, সাবধানে করো, দেখো বোমটা যেন ফেটে না যায়, সাবধানে দয়া। এক না একদিন তো মরতেই হবে স্যার। মরতে আর ভয় কিসের? কাজল,
ইয়েস স্যার। বোম স্কোয়াডকে তাড়াতাড়ি এখানে রাখো। ইয়েস স্যার। হ্যাঁ। দয়া, স্যার। হ্যাঁ, বম পাওয়া গেছে স্যার। সাবধানে দয়া। টাইম বম এটা স্যার। মাই গড অভিজিৎ, ব্লাস্ট হতে 2 মিনিট বাকি আছে। হ্যাঁ স্যার। কাজল, বোম স্কোয়াডদের কি হলো? স্যার ওরা এক্ষুনি আসছে। স্যার ওদের এখানে পৌঁছানোর আগেই তো সব শেষ হয়ে যাবে স্যার। কিছু কিছু করা দরকার স্যার। স্যার আমি কিছু করব? কি করবে তুমি? স্যার কিছু না কিছু চেষ্টা করে দেখতে পারি স্যার। চেষ্টা? কাজল এক্সপেরিমেন্টের টাইম নয় এটা। কোনটার তার এটা কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে থেকে আসল তো দুটোই। জেনে শুনে এতগুলো তার লাগিয়েছে ও। আসল ওয়্যার দুটোই হয়। ভুলটা কাটলে বোমটা ফেটে যাবে। কি মনে হচ্ছে বস? এটা এটা এই তারটা কেটে দেখছি। স্যার, স্যার আপনারা সবাই এখান থেকে চলে যান স্যার। আমি কোথাও যাব না দয়া। স্যার এবার ব্যাপারটা একটু আলাদা স্যার, আপনি প্লিজ এখান থেকে চলে যান। নিজের কাজ করো স্যার। কমসে কম এরা তো চলে যেতে পারে স্যার। ফেডরিক, যাও 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 যাও। তোমরা মরতে হলে একসাথে মরবো স্যার, আমরা কোথাও যাচ্ছি না। হ্যাঁ স্যার, কেউ যাব না। কি মনে হয় বস? এটা এই তারটা কাটছি। না অভিজিৎ। কি হয়েছে? 1 মিনিট বাকি দয়া। এই 2 নম্বরটা, লাল রঙেরটা। লালটা কেটে দাও। ফাইনাল এটা? ফাইনাল। অভিজিৎ কেটে দাও, যা হবে দেখা যাবে। অভিজিৎ, ওয়েল ডান। তোমরা দুজন দারুণ কাজ করেছো। স্যার জয়টা আমাদের নয়, জয় সিআইডির। হ্যাঁ।